টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কাব্যাংশটির ওপর যত রকম প্রশ্ন হয় তার আলোচনা। আর আজকের এই ভিডিওতে এর ওপর যত রকম প্রশ্ন হয় তার সব প্রশ্নই আলোচনা করব। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই কাব্যাংশটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই কাব্যাংশের ওপর বানানো ভিডিওটা দেখে পড়ে নিতে পারো। কারণ এই কাব্যাংশের ওপর বানানো ভিডিওটা দেখে নিলে তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার করা হয়ে যায় তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার থাকে না। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে তোমাদের এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়া। তাহলে এর ওপর কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে তা দেখে নেবো আমরা নেক্সট স্লাইডে। চলে এলাম নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে লেখা আছে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, যেটার মান থাকছে 1 নম্বর। এরপরে আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ যেগুলোকে বলা হচ্ছে ভিএসএকিউ, যেগুলোর প্রশ্নমান অর্থাৎ প্রশ্ন নাম্বার থাকছে 1। এরপরে আসছি আমরা ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ যেগুলো প্রশ্ন থাকছে 3 নম্বর, যেগুলো পড়ছে এসএকিউ এর মধ্যে। এরপরে আসছে বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্ন, যেগুলোর প্রশ্নমান থাকছে 5 নম্বর, যেগুলো পড়ে যাচ্ছে এলএকিউ এর মধ্যে। তাহলে এই ধরনের প্রশ্ন অর্থাৎ এক ধরনের এমসিকিউ, ভিএসএকিউ যেটার মানও 1, এরপরে এসএকিউ যেটার মান থাকছে 3 এবং লাস্টে থাকছে এলএকিউ। তাহলে এই ধরনের এই 4টে প্যাটার্নের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে চলো দেখে নেব আমাদের, আমরা চলে যাব বহু বিকল্পীয় প্রশ্নে। চলে এলাম বহু বিকল্পীয় প্রশ্নে। কিন্তু বহু বিকল্পীয় প্রশ্নে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া জরুরি, যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই ভিডিওর টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ আর এলএকিউ এর পর্ব বিভাজনটা দেখতে পাবে। এই পর্ব বিভাজনটা করাই হয়েছে তোমাদের সুবিধার কথা ভেবে। তোমরা যে কোনো প্রশ্ন এমসিকিউ হোক, এসএকিউ হোক, খুব সহজেই খুঁজে পেতে পারো এই পর্ব বিভাজন অংশে গিয়ে। আসছি প্রথম প্রশ্ন, বহু বিকল্পীয়। আচ্ছা, আমি যখন এই কোশ্চেনগুলো অর্থাৎ এমসিকিউ এর কোশ্চেনগুলো আলোচনা করব, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমাকে যে তোমরা কে কত ভালো আনসার দিতে পারছো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আনসারটা কি হতে পারে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের তৈরি কেমন হচ্ছে। আসছি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন মঙ্গল কাব্যের অন্তর্গত। তাহলে যে কবিতাটা দেয়া আছে সেটা একটা অংশ বিশেষ, একটা পদ্যাংশ, একটা কাব্যের একটা অংশ। সেই অংশটা কার লেখা, কোন মঙ্গল কাব্যের অন্তর্গত, কোন মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখে নেব। মনসা মঙ্গল, বিতে আছে চণ্ডী মঙ্গল, সিতে আছে ধর্মমঙ্গল, ডিতে আছে শিব মঙ্গল। তাহলে এটি চণ্ডী মঙ্গল কাব্যের অন্তর্গত। আসছি পরের প্রশ্ন 2-এ লেখা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির রচয়িতা। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির রচয়িতা কে? এতে আছে মুকুন্দ চক্রবর্তী, বিতে আছে দ্বিজ মাধব, সিতে আছে মুক্তরাম সেন, ডিতে আছে মানিক দত্ত। তাহলে তোমরা জানো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির রচয়িতা খুব সহজ, মুকুন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন আসছি 3। প্রশ্ন 3-এ লেখা আছে চণ্ডীমঙ্গল কাব্যের অন্য নাম। তাহলে তোমরা জানো মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য থেকে এটি নেওয়া হয়েছে। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের অন্য নাম কি ছিল দেখে নেব। কলিঙ্গ মঙ্গল ছিল না, কলিঙ্গ দেশের কথা বলা হয়েছে মানেই কলিঙ্গ মঙ্গল নয়। আর মুকুন্দ মঙ্গল তাও না, অম্বিকা মঙ্গল। অম্বিকা মঙ্গল হলো চণ্ডীমঙ্গল কাব্যের অন্য আরেকটি নাম, চণ্ডী গানও নয়। আসছি পরের প্রশ্ন 4।
4-এ লেখা আছে মুকুন্দরাম চক্রবর্তী কোন উপাধি পেয়েছিলেন? আমরা শুনেছি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। কবি কঙ্কন কথাটা আমরা পাচ্ছি? কবি কঙ্কন কথাটা আমরা কোথায় পাচ্ছি বলো তো? প্রশ্ন দেখো, এতে পাচ্ছি, বিতে পাচ্ছি, না সিতে, না ডিতে? তাহলে আমরা এখানে চণ্ডীমঙ্গলের কবি বা মঙ্গল কবি, কঙ্কন কবি নয়, কবি কঙ্কন পেয়েছি সিতে, অপশন সিতে। আসছি পরের প্রশ্ন 5-এ লেখা আছে মুকুন্দ চক্রবর্তীর আবির্ভাব কাল, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী কোন সময় সেটি, মানে তার যে জন্ম, সেটার যে মানে তিনি সে যে সময় কাব্যটি লিখেছেন, কোন সময় তার জন্ম, এটা ধরা হয়ে থাকে। তাহলে আবির্ভাব কাল কোন সময়? এতে আছে পঞ্চদশ শতাব্দী, বিতে আছে ষোড়শ শতাব্দী, সিতে আছে সপ্তাদশ, ডিতে আছে চতুর্দশ। তার যে আবির্ভাব কাল তা হলো ষোড়শ শতাব্দী, অর্থাৎ অপশন বি হলো আমাদের রাইট আনসার। প্রশ্ন 6 লেখা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের যে খণ্ডের অন্তর্গত? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত এটি। আখেটিক খণ্ড কোথায় পেয়েছি বন্ধুরা? দেখো, এতে আছে দেবখণ্ড, বিতে আছে বন্দনা খণ্ড, সিতে আছে আখেটিক খণ্ড, পেয়ে গেলাম। ডিতে আছে বণিক খণ্ড। তাহলে ডি আমাদের রাইট আনসার অপশন সি। পরের প্রশ্ন 7-এ লেখা আছে মেঘ কইল অন্ধকার। আচ্ছা, কইল কথার মানেটা কি? করলো। মেঘ কইল অন্ধকার, ফলে কি হলো? এতে আছে কেউ কারো শরীর দেখতে পাচ্ছিল না, দেখো এখানে হয়তো দেখতে পাবে এইভাবে, কেউ কারো শরীর দেখতে পাচ্ছিল না, কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না, সবাই দিনকেই রাত ভাবছিল। লাস্টে আছে অপশান ডিতে কেউ নিজের বাড়ি দেখতে পাচ্ছিল না। তাহলে এগুলো তো নেই, এখানে যেটা হবে কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না, রাইট আনসার অপশান বি। পরের প্রশ্ন 8-এ লেখা আছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ কারোর শরীর দেখতে পাচ্ছে না। তাহলে এই কথাটাই আগে পেয়েছিলাম। আপনার বলতে কাদের কথা বোঝানো হয়েছে? আপনার বলতে কাদের কথা বোঝানো হয়েছে? এ গুজরাটবাসীর, বি কলিঙ্গবাসীর, খুব ইজি। তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে কলিঙ্গ দেশের কথাই বলা হয়েছে, তাহলে কলিঙ্গবাসীর কথা বলা হচ্ছে, এগুলো হবে না, অপশান বি রাইট আনসার। প্রশ্ন 9 লেখা আছে ড্যাশ উড়িল মেঘ সঘনে চিকুর। চিকুর অর্থাৎ এখানে চুল নয়, এখানে বিদ্যুতের কথা বলা হচ্ছে। তাহলে এতে তাহলে কবিতার কি লাইন আছে দেখতে হবে। আছে পবনে লেখা আছে, অপশান এতে দেখো পবনে আছে, বিতে আছে ঈশানে, সিতে আছে উত্তরে, ডিতে আছে পূর্বে। তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, আর এই ঈশান কথাটার অর্থ কি? উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক। তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এটাই হলো গিয়ে রাইট আনসার। রাইট আনসার হলো ঈশানে। আসছি পরের প্রশ্ন 10-এ লেখা আছে চিকুর শব্দটি কাব্যাংশে যে অর্থে ব্যবহার হয়েছে। তাহলে চিকুর শব্দটার সাধারণ অর্থ হলো চুল, কিন্তু কাব্যাংশের ক্ষেত্রে এটি কি অর্থে ব্যবহার হয়েছে দেখে নেব। এ মেঘ, ঘ বৃষ্টিপাত হবে এটা, সিতে আছে বিদ্যুৎ, ডিতে আছে মেঘের গর্জন। এখানে চিকুর শব্দটা চুল অর্থে না বিদ্যুৎ অর্থে ব্যবহার হয়েছে, কারণ দেখো আমরা আগের স্লাইডেই দেখলাম ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, অর্থাৎ ঘন হয়ে আছে, মেঘ ঘন হয়ে আসছে এবং সেটা চিকুরের এই যে চিকুর বলতে এখানে বিদ্যুতের কথা বলা হচ্ছে। আসছি পরের প্রশ্ন 11-তে। 11-এ লেখা আছে ঈশানে উড়িল মেঘ, ঈশান কোণ বলতে বোঝানো হয়ে থাকে। ঈশান কোণ আমরা কি শিখলাম? ঈশান কোণ তোমরাই বলবে। ফার্স্টে আছে উত্তর পূর্ব কোণ, বি আছে দক্ষিণ পূর্ব কোণ, সি আছে উত্তর কোণ, ডি আছে দক্ষিণ পশ্চিম কোণ। তাহলে রাইট আনসার অপশন এ। আসছি পরের প্রশ্ন 12-এ লেখা আছে ঈশানে উড়িল মেঘ, ঈশান কোণ বলতে বোঝায়, ঈশান কোণ বলতে বোঝায় কোন সময়টা? এক মুহূর্তের মধ্যে, তারপরে বলেছে বি একদিনে, সি শেষকালে, ডি হলো কালো বর্ণে। তাহলে এখানে উত্তর হবে মুহূর্তের মধ্যে। ঈশান কোণ বলতে বোঝায় মুহূর্তের মধ্যে, অর্থাৎ ঈশান উত্তর পূর্ব দিকে, মুহূর্তের মধ্যে সেই মেঘ উড়ে আসলো। আসছি পরের প্রশ্ন 13-তে। 13-য় লেখা আছে মেঘ ডাকে দূর দূর, মেঘ যেখানে ডাকে, মেঘ কোথায় ডাকে? এতে লেখা আছে দক্ষিণ আকাশে,
বিতে আছে উত্তর পবনে, অর্থাৎ মেঘ ডাকছে কিন্তু উত্তরে হাওয়া বইছে, সেই মেঘ ডাকছে সেইখান থেকে, তাহলে উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু, তাহলে উত্তর পবনে রাইট আনসার হয়ে যাবে অপশন বি রাইট আনসার। পশ্চিম আকাশেও নয়, পূর্ব পবনেও নয়। বরের প্রশ্ন 14 লেখা আছে ড্যাশ উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, সেই গম্ভীর ডাক শোনা যাচ্ছে মেঘের, কোথায়? এতে আছে ঈশানে, বিতে আছে কলিঙ্গে, সিতে আছে গগনে, ডিতে আছে নিরবধি। তাহলে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, তাহলে রাইট আনসার করতে কি হবে? অপশন বি। পরের প্রশ্ন 15 লেখা আছে চারি মেঘে বরিশে মুষলধারে জল, এখানে চারি মেঘ কথাটির অর্থ কি? এখানে চারি মেঘ কথাটি বলতে কি বোঝানো হয়ে থাকে? এ মেঘের চারটি রূপ, বি আছে বিচরণশীল মেঘ, সি গর্জনশীল মেঘ, ডি হলো ঘন মেঘ। এখানে যে চারটি রূপের কথা বলা হচ্ছে, অর্থাৎ মেঘের যে চারটি রূপ সেই সম্বর্ত আমরা অবশ্যই আমরা ভিএসএকিউতে পড়ব। এখানে মেঘের যে অবস্থার পরিবর্তন, সেই চারটি অবস্থার পরিবর্তন এক একটা ভিন্ন ভিন্ন নাম আছে, সম্বর্ত, দ্রোণ, এই সমস্ত, পুষ্কর, এই সমস্ত নাম আছে। তাহলে সেই চারটি রূপের কথা এখানে বলা হয়েছে। এখানে রাইট আনসার অপশন এ। প্রশ্ন 16 লেখা আছে চারি মেঘে বর্ষণ হচ্ছিল, চারি মেঘে বর্ষণ হচ্ছিল কি? এ ভয়ঙ্কর বেগে, বি মুষলধারে, সি উচ্চনাদে, ডি হলো অল্প বেগে। তাহলে চারি মেঘে মুষলধারে বর্ষণ হচ্ছিল, কি বর্ষণ হচ্ছিল? চারি মেঘে কি বর্ষণ হচ্ছিল না? মুষলধারে বাড়ি বর্ষণ হচ্ছিল, বৃষ্টিপাত হচ্ছিল। এখানেও আমাদের অপশন বি। প্রশ্ন 17 লেখা আছে মেঘে কইল অন্ধকার বাক্যটি কবিতায় কতবার ব্যবহার আছে, বা বাক্যটি কবিতায় কতবার আছে? তাহলে তোমাদের প্রথমেই পাচ্ছ মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখো এইটাই দুবার রিপিটেড আছে। তাহলে যদি এই লাইনটাই দুবার যদি দিত মেঘে কইল অন্ধকার, আবার দিত মেঘে কইল অন্ধকার, যদি বাক্যটি কবিতায় কতবার আছে এটা জানতে চাইতো, তাহলে তোমাদের লিখতে হতো একবার। কিন্তু এখানে যেহেতু এই এতটুকু বাক্য তুলে দেওয়া হয়েছে, সেই কারণে এই কবিতার মধ্যে আর এই বাক্যটা ব্যবহার হচ্ছে না। তাহলে এটা কতবার আছে না? দুবার। অপশন সি হলো এখানে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারলে, যদি পুরোটা দেয়া থাকতো মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, বাক্যটি কবিতায় কতবার আছে, তাহলে সেটা হয়ে যেত একবার। আর এখানে যেহেতু বাক্যটা ভেঙে দিয়েছে, সেই কারণে এটি হয়ে যাচ্ছে দুইবার, যদিও একই লাইনে, একটা লাইনে এটি উদ্ধৃত আছে। আসছি পরের প্রশ্ন 18 লেখা আছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রলয় বুঝে, সেই বৃষ্টিপাতের প্রলয় বুঝে প্রজারা কি করছে? বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। প্রজাদের বিষাদের কারণ কি? এতে আছে কলিঙ্গের ঝড় বৃষ্টি, বিতে আছে কলিঙ্গের ভূমিকম্প, সিতে আছে কলিঙ্গের অগ্নিসংযোগ, ডিতে আছে কলিঙ্গে খরা। তাহলে এগুলোর নিশ্চয়ই উল্লেখ নেই, কলিঙ্গে ঝড় বৃষ্টির কথা উল্লেখ আছে, যার জন্য প্রজারা বিপদগ্রস্ত হয়ে পড়েছিল বা বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। আসছি পরে 19 লেখা আছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, হুড় হুড় দূর দূর শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? দেখে নেব। এ বৃষ্টির শব্দ, বি বাজের শব্দ, সি হলো ঝড়ের শব্দ, ডি হলো মেঘের শব্দ। তাহলে এখানে আমরা নেব, দেখো ঝড়ের শব্দটাকেই সঠিক আনসার হিসাবে নেব। কেন নেব বলো তো ঝড়ের শব্দটাকে? কেন হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, এই শব্দবন্ধের মধ্যে দিয়ে আসলে ঝড়ের যে ভয়াবহ, মানে ঝড়ের মধ্যে তো মেঘের মধ্যে যে বিদ্যুৎ চমকাচ্ছে সেই ডাকটাও রয়েছে। তাহলে সেই ঝড়ের যে বর্ণনা, সেই ঝড়ের বর্ণনা প্রসঙ্গেই এই হুড়হুড়, সেই ঝড়ের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার বর্ণনা প্রসঙ্গে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। তাহলে শুধুমাত্র বৃষ্টির শব্দ বা বাজের শব্দ বা মেঘের শব্দ হবে না, এটি ঝড়ের শব্দ হবে। আসছি পরের প্রশ্ন 20 লেখা আছে ভবন ছাড়ি প্রজা দিল রর। এখানে ভবন জানো তোমরা বাড়ি বা ঘর, তাহলে তারা ছেড়ে প্রজা দিল রর, রর মানে এখানে দৌড়ে পালানো, এখানে পালিয়ে যাওয়া। তাহলে প্রজা দিল রর, তাহলে রর শব্দের অর্থ কি? এতে আছে ভয়, বিতে আছে পালানো, সিতে আছে ছুট বা দৌড়, ডিতে আছে শান্ত হওয়া। তাহলে এখানে আমরা সেখানে পালানো বলতে ভবন ছাড়ি প্রজা দিল রর, এখানে তোমাদের এরকম ধরনের
প্রশ্ন দেবে না, এখানে ছুট বা দৌড় আনসারটাই আমরা নিলাম। প্রজা দিল রড মানে সেই হিসাবে ছুটে পালানো, দৌড়ে পালানো। তাহলে এখানে আমরা ছুট বা দৌড় অর্থাৎ অপশান সিটাকেই আনসার হিসাবে বেছে নিলাম। আসছি পরের প্রশ্ন 21-এ। 21-এ লেখা আছে কলিঙ্গ দেশ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়ে থাকে? কলিঙ্গ দেশ বলতে বর্তমানে ওড়িশাকে বোঝানো হয়ে থাকে। তাহলে দেখে নেব কি আছে এখানে, দেখে নেব আমরা। ফার্স্টে আছে উত্তর ভারতের কিছু অংশকে, বিতে আছে ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলকে, সি আছে বঙ্গদেশ ও বিহারের প্রাচীর অংশকে, ডিতে আছে দক্ষিণ ভারতের কিছু অংশকে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওড়িশা, আমরা জানি কলিঙ্গ দেশ মানে বর্তমান ওড়িশা, তাহলে ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলকে। রাইট আনসার আমাদের অপশন বি। প্রশ্ন 22-এ লেখা আছে ভবন ছাড়ি প্রজা দিল রড যে কারণে কথা বলা হয়েছে তা হলো এ আনন্দে, বি বিপাকে, সি দুঃখে, ডি ভয়ে। তাহলে আনসার কি হয়ে যাবে? বিপাকে পড়ে, বিপদগ্রস্ত হয়ে তারা বিপাকে পড়ে, মানে যেরকম বন্যা পরিস্থিতির সূত্রপাত হয়েছিল, যে ঝড় বৃষ্টির আগমন হয়েছিল, সেই বিপাকে পড়ে প্রজারা কি করলো? দৌড়ে পালিয়ে গেল। তাহলে যে কারণে কথা বলা হয়েছে তা হলো বিপাকে। প্রশ্ন 23-এ লেখা আছে হরিৎ শব্দটির অর্থ কি? হরিৎ শব্দটির অর্থ খুব সহজ, তোমরা বলতে পারবে। এতে আছে হলুদ, বিতে আছে লাল, সিতে আছে সবুজ, ডিতে আছে নীল। তাহলে অবশ্যই সবুজ। হরিৎ শব্দটার অর্থ সবুজ, যেটা আমরা দেখেছি যে ধুলোয় ঢাকা পড়ে গেছিল। সেই হরিৎ বলতে গাছপালার কথা বলা হচ্ছে ঝড়ের প্রভাবে। আসছি পরে 24-এ লেখা আছে যে হরিৎ ছিল তার কি অবস্থা হলো, অর্থাৎ যে সবুজ ছিল, যে গাছগাছালি সবুজ ছিল, তার কি অবস্থা হয়েছিল ঝড়ের প্রভাবে। এতে আছে জলধারায় ভেসে গেল, বিতে আছে ধুলোয় আচ্ছাদিত হলো, সিতে আছে বজ্রপাতে নষ্ট হয়ে গেল, ডিতে আছে কালো হয়ে গেল। তাহলে কি হবে? এখানে ধুলোয় আচ্ছাদিত হলো, অর্থাৎ এখানেও অপশন বি ধুলোয় আচ্ছাদিত হলো রাইট আনসার। পরের প্রশ্ন 25-এ লেখা আছে প্রজা চমকিত, প্রজাদের চমকিত হওয়ার কারণ কি? এতে আছে কলিঙ্গ দেশে হঠাৎ ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বিতে আছে ঝড়ের দাপটে মাঠের শস্য উপড়ে গেছে। তাহলে প্রজা কোন সময় চমকিত হয়েছিল? তাহলে এখানে কবিতার লাইনটা একটু মনে করতে হবে যে কোন সময় কথা বলা হচ্ছে, কেন প্রজারা চমকিত হলো? তারা তো বিপাকে পড়ে দৌড়ও লাগিয়েছে, তো কোনো সময় জৈমিনী স্মরণ করেছে, তাহলে কোন সময়টার কথা বলা হচ্ছে? সি হলো 7 দিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে, এগুলোর কথা আছে। ডি আছে এমন মেঘের গর্জন তারা আগে কখনো শোনেনি। কিন্তু প্রজাদের চমকিত হওয়ার প্রসঙ্গটা যখন আসছে তখন হলো ঝড়ের দাপটে যখন মাঠের শস্য উপড়ে গেছে তখন তা দেখে প্রজারা চমকিত হয়ে যায়। তাহলে এখানে রাইট আনসার অপশন বি। পরে 26-এ লেখা আছে কলিঙ্গের ঝড় বৃষ্টিতে ধুলোয় আচ্ছাদিত হলো। কলিঙ্গের ঝড় বৃষ্টিতে কি ধুলোয় আচ্ছাদিত হলো? এতে আছে বাড়িঘর, বিতে আছে মানুষ, সিতে আছে সবুজ মাঠ ও গাছ, ডিতে আছে জলাশয়। আনসার হয়ে যাবে সবুজ মাঠ ও গাছ। প্রশ্ন 27-এ লেখা আছে শস্যর কি অবস্থা হলো? শস্যর কি অবস্থা হয়েছিল দেখতে পাওয়া যায়। এ উল্টে পড়লো, বি জলে ভেসে গেল, সি লোকে সংগ্রহ করে নিল, ডি নষ্ট হয়ে গেল। যেটা লেখা আছে তা হলো শস্য উল্টে পড়লো। তাহলে এখানে অপশন এ হলো কারেক্ট। প্রশ্ন 30, আমরা 27-এ ছিলাম, 28-এ গেলাম। 28-এ আছে চারি মেঘে জল দেয় কত গজরাজ, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। তাহলে অষ্ট গজরাজ কোথায় পাচ্ছি? একদম লাস্টে অপশন ডিতে রাইট আনসার। প্রশ্ন 29, সঘনে চিকুর কথাটির অর্থ কি? সঘনে চিকুর এ বজ্রবিদ্যুৎ, বি বিদ্যুৎ সহ মেঘ গর্জন, সি বৃষ্টি সহ মেঘ গর্জন, ডি হলো মেঘের গর্জন। এখানে বিদ্যুৎ সহ মেঘ গর্জনটা আমরা সঠিক আনসার হিসাবে নেব। সঘনে চিকুর বলতে বিদ্যুৎ সহ মেঘ গর্জনের কথা বলা হচ্ছে। প্রশ্ন 30-এ লেখা আছে কড়িকর কথাটির অর্থ কি? কড়িকর কথাটির অর্থ, কড়ি অর্থে তোমরা জানো হাতি, আর কর বলতে হাতের তালুকে বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে কড়িকর অর্থে কি বোঝানো হচ্ছে সেইটা আগে জেনে নেওয়া দরকার। এ আছে করিত কর্মা, বিতে আছে হাতির সুর,
সিতে আছে হাতির কান, ডিতে আছে হাতির সমান। এখানে করিকর বলতে হাতির সুরকে বোঝানো হচ্ছে। হাতির সুর যেমন বাড়ি বর্ষণ করে, অর্থাৎ জল বৃষ্টি হচ্ছে, সে অষ্টগজরাজ যেন চারদিক থেকে বাড়ি বর্ষণ করছে। আসছি পরের প্রশ্ন 31। 31-এ লেখা আছে ব্যঙ্গ তর্কাবাজ। তর্কার শব্দের অর্থ কি? তর্কা শব্দের অর্থ কি? এ উড়ে বেড়ানো, বি লাফিয়ে পড়া, সি থেমে থাকা, ডি বন্ধ থাকা। তাহলে ব্যঙ্গ তর্কাবাজ বলতে অর্থাৎ এমন যে ব্যঙ্গ অর্থাৎ ব্যাং, তর্কা ব্যাঙের যেরকম লাফুনি, সেই লাফুনির কথা এখানে তর্কা শব্দের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। বাজ পড়ছে ঘন ঘন, সেই তড়াক তড়াক করে লাফিয়ে আর কি, সেখানে সেই কথাটা বোঝাতেই এই তর্কা শব্দটার ব্যবহার করা হয়েছে। তাহলে ব্যাং যেমন লাফায়, সেই বিদ্যুতের চমকানিতে কলিঙ্গ দেশের যেরকম অবস্থা হয়েছিল সেটার কথা বলা হচ্ছে। তাহলে কোনটা হবে? অপশান বি হবে, লাফিয়ে পড়া। উড়ে বেড়ানো হবে না, থেমে থাকা হবে না, বা বন্ধ থাকা হবে না। প্রশ্ন 32। 32-এ আছে জলে মহি একাকার হওয়ার ফলে কি হলো? জলে মহি একাকার হওয়ার ফলে কি হলো? এতে আছে পথ হারালো, বিতে আছে বাড়ি ভাঙলো, সিতে আছে মানুষ ডুবে গেল, ডিতে আছে বাজ পড়লো। জলে মহি একাকার বলতে সেই জল স্থলের যখন পার্থক্য দেখতে পাওয়া গেল না, সেই বন্যা পরিস্থিতির কারণে কলিঙ্গ দেশে যেটা হয়েছিল, সেই পরিস্থিতির কারণে কি হারালো? প্রজারা সবাই পথ হারিয়ে ফেললো। তাহলে অপশান এ হলো এখানে কারেক্ট। 33। প্রশ্ন 33-এ লেখা আছে কারো কথা শুনিতে না পায় কোনো জন। কারো কথা কেউ শুনতে না পাওয়ার কারণ কি? এতে আছে মেঘের গর্জন, বিতে আছে বৃষ্টির শব্দ, সিতে আছে হাতির গর্জন, ডিতে আছে ঘোড়ার রব। ঘোড়ার রব মানে ঘোড়ার আওয়াজ, এগুলো হবে না। অপশান এ এখানেও কারেক্ট। প্রশ্ন 34। 34-এ লেখা আছে ঘন ঘন মেঘের গর্জনে কি অবস্থা হয়েছিল? ঘন ঘন মেঘের গর্জনে এ প্রজারা চমকে উঠেছিল, বি ভয়ে পথ হারিয়ে যাচ্ছিল, সি কেউ কারুর কথা শুনতে পাচ্ছিল না, ডিতে আছে প্রজারা প্রলয়ের কথা ভাবছিল। ঘন ঘন যখন মেঘ গর্জন করছিল, মেঘের গর্জনে, তখন কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না। তাহলে এখানে অপশান সি হলো কারেক্ট। অপশান সি হলো আমাদের কারেক্ট আনসার। প্রশ্ন 35। 35-এ আছে পথ হইল হারা, কারণ পথ কেন হারা হয়েছিল? এতে আছে না পায় দেখিতে কেহ রবির কিরণ, বিতে আছে চারি মেঘে জল দেয়, সিতে আছে চারি মেঘে বরিশে মুষলধারে জল। তাহলে তোমাদের এখানে এটার সাথে তোমাদের লাইনটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে ডিতে আছে জলে মহি একাকার। তাহলে জলে মহি একাকার পথ হইল হারা, এইটা আমরা পাচ্ছি যে কোন সময়, অর্থাৎ জলে মহি অর্থাৎ জল এবং স্থলের পার্থক্য যেখানে থাকছে না, সেখানে মানুষ পথ হারিয়ে ফেলছে। তাহলে অপশান ডি হলো এখানে রাইট আনসার। প্রশ্ন 36। 36-এ লেখা আছে এখানে ঝড় বৃষ্টি হবে, এখানে লিখে দিচ্ছি ঝড় বৃষ্টির বিপদে বা ঝড় বৃষ্টির কারণে কলিঙ্গবাসী, কারণে লিখে দিলাম, ঝড় বৃষ্টির কারণে কলিঙ্গবাসী যাকে স্মরণ করেছে, যাকে মনে করেছে, কাকে মনে করেছে? ঋষি জৈমিনীকে মনে করেছে। ঋষি জৈমিনী কোথায় পাচ্ছি? অপশন বিতে রাইট আনসার। প্রশ্ন 37। 37-এ লেখা আছে পরিচ্ছিন্ন অর্থাৎ বিচ্ছিন্ন করা যাচ্ছে না, কোনো পার্থক্য করা যাচ্ছে না। নাহি সন্ধ্যা দিবস রজনী, সন্ধ্যা দিন না রাত্রি কিছুই বোঝা যাচ্ছে না। দিবস ও রজনী পরিচ্ছিন্ন না থাকার কারণ, মানে কোনোভাবেই তাকে পার্থক্য বোঝা যাচ্ছে না, কেন, কিসের জন্য? এতে আছে আকাশ সর্বক্ষণ মেঘে অন্ধকার। তারপরে লেখা আছে বিতে লেখা আছে কেউ বাড়ির বাইরে বেরোয়নি। সিতে আছে দেবী চণ্ডীর মায়ায় এমনটি ঘটেছে। ডিতে আছে নানা ঘটনায় কেমন করে দিন কেটে গেছে বোঝাই যায়নি। তাহলে লিখতে হবে কি আকাশ সর্বক্ষণ মেঘে অন্ধকার থাকার জন্য এটা দিন না রাত্রি না সন্ধ্যা কিছুই বোঝা যাচ্ছিল না। তাহলে অপশন এ হলো কারেক্ট। আছে 38। কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী, কলিঙ্গের মানুষ জৈমিনীকে স্মরণ করেছেন কারণ এ তিনি বজ্রকে নিবারণ করতে পারেন, অর্থাৎ বজ্রকে নিবারণ মানে যে বাজ, সেই বাজকে তিনি নিবারণ করতে পারেন। বিতে আছে তিনি বৃষ্টি বন্ধ করার বিদ্যা আয়ত্ত
করেছেন। সিতে আছে তিনি তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দিতে পারেন। নাকি জৈমিনী তাদের রাজা বিপদে তিনি তাকে সাহায্য করতে পারেন। তাহলে এগুলো নয়, এগুলো একেবারেই নয়। তিনি বজ্রকে, অর্থাৎ যে বজ্রবিদ্যুতের আগমন ঘটেছিল, মুহুর্মুহু বজ্রবিদ্যুৎ পড়ে যাচ্ছিল, সেটার কথা বলা হচ্ছে, তিনি বজ্রকে নিবারণ করতে পারেন। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। প্রশ্ন 39 লেখা আছে কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। সোঙরে শব্দের অর্থ কি? সোঙরে শব্দের অর্থ, অর্থাৎ এখানে বলাই হচ্ছে যে সোঙরে অর্থাৎ স্মরণ করছে জৈমিনীকে, ঋষি জৈমিনীকে। তাহলে এখানে অপশন এ রাইট আনসার। চলে যাচ্ছি 40। প্রশ্ন 40-এ লেখা আছে না পায় দেখিতে কেহ অঙ্গ আপনার, তাই তো? এখানে কি লেখা আছে? না পায় দেখিতে কেহ রবির কিরণ হবে আনসার। দেখো, এতে আছে কলিঙ্গ দেশ, বিতে আছে রবির কিরণ, সিতে আছে পথঘাট, ডিতে আছে ঘরগুলো। না পায় দেখিতে কেহ কি হবে? রবির কিরণ, অর্থাৎ সূর্য রশ্মি কেউ দেখতে পাচ্ছে না। তাহলে রাইট আনসার হয়ে যাবে এখানে অপশন বি। প্রশ্ন 41-এ লেখা আছে দেখো গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। এরপর কি হয়েছিল? সেটা দেখে নেব আমরা। এতে আছে করি কর সমান বরিশে জলধারা, এই লাইনটার পরে এটা ছিল না। এরপরে আছে দেখো পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এটাও না, রং। তারপরে আছে সিতে আছে দেখিতে না পাই অঙ্গ আপনার, এই কথাটাও এখানে ছিল না, এটা শেষের দিকে তোমাদের পদ্যাংশের মানে কবিতাটার শেষের দিকে রয়েছে। তাহলে গর্ত ছাড়ি ভূসঙ্গ ভাসিয়া ভুলে চলে, এরপরে যেটা ছিল নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, অর্থাৎ সেই বন্যা পরিস্থিতির কথা বোঝানো হচ্ছে যেখানে জলস্থল সম্পূর্ণ অন্ধকারে পুরো ঢেকে গেছে এবং তার সঙ্গে মানে পুরো জলে মানে জলস্থল কিছু আলাদা করা যাচ্ছে না, সেটার কথা বলা হচ্ছে। তাহলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, তাহলে রাইট আনসার হয়ে যাবে এখানে অপশন ডি। এরপরে আসছি প্রশ্ন 42-এ লেখা আছে ভুজঙ্গ শব্দের অর্থ কি? ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। ব্যাং নয়, টিকটিকিও নয়, সরীসৃপ জাতীয় প্রাণীও নয়। তাহলে অপশন বি হলো এখানে কারেক্ট। প্রশ্ন 43-এ লেখা আছে নিরবধি কতদিন নিরন্তর বৃষ্টি হলো। তাহলে নিরবধি কতদিন মানে বৃষ্টি হয়েছিল? নিরবধি 7 দিন বৃষ্টিপাত হওয়ার কথা কবিতায় উল্লিখিত আছে। তাহলে 7 দিন আমরা কোথায় পাচ্ছি? অপশন ডিতে পাচ্ছি 7 দিন। রাইট আনসার অপশন ডি। চলে যাচ্ছি প্রশ্ন 44-এ লেখা আছে কার্যে হেজ্জা গেল ঘর, কিসের? লেখা আছে দেখো, এতে আছে কলিঙ্গ প্রজার, বিতে আছে আছুক শস্যের, সিতে আছে বীর হনুমানের, ডিতে আছে নদ নদীগণে। তাহলে আছুক শস্যের কার্যে হেজ্জা গেল ঘর, তাহলে অপশন বি হবে এখানে রাইট আনসার। এখানে আছুক বলতে সেই হিসাবে সেই যে শস্য আর কি, আসল শস্য, সেই শস্যের কথা বলা হচ্ছে। এরপরে আসছি প্রশ্ন 45-এ লেখা আছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। তাহলে এখানে বুলে শব্দের অর্থ কি? তাহলে আমরা জানি ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ, যে সেই বন্যার এতে গর্ত ছেড়ে চলে আসছে। তাহলে এখানে বুলে জলে বলতে এখানে বুলে শব্দের অর্থ হলো বেড়ায়। বুলে শব্দের অর্থ বেড়ায়। তাহলে বেড়ায় কোথায় পাচ্ছি? দেখো, আসে পাচ্ছি এতে, বিতে পাচ্ছি চলে যায়, সিতে আছে ডোবে, ডিতে আছে বেড়ায়। তাহলে অপশন ডি হলো এখানে সঠিক আনসার, যে বুলের সঠিক অর্থ হলো বেড়ায়। পরের প্রশ্ন 46-এ লেখা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে একটানা কতদিন ঝড় বৃষ্টি হয়েছিল? কতদিন হয়েছিল? 7 দিন। খুব সহজ প্রশ্ন, অপশন এতেই পেয়ে গেছি, অন্যগুলো দেখার দরকার নেই। আসছি 47-এ লেখা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তোমরাই বলবে। ভাদ্র মাসের তালের সাথে তুলনা করা হয়েছে। ভাদ্র মাসের তাল পাচ্ছি কোথায়? অপশন এতে পেয়ে গেছি, এগুলো আর নেব না। আসছি পরের 48-এ লেখা আছে আছুক শস্যের কার্যে হেজ্জা গেল ঘর। এখানে হেজ্জা শব্দের অর্থ কি? এতে আছে ভেসে যাওয়া, বিতে আছে ডুবে যাওয়া, সিতে আছে জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া, ডিতে আছে ভেঙে যাওয়া। তাহলে আছুক শস্যের
মানে সেই ঝড় বৃষ্টিতে শস্য নষ্ট হয়ে গেছে, জলে ভিজে নষ্ট হয়ে গেছে, সেই কথাই বলা হচ্ছে। অপশন সি হলো এখানে কারেক্ট আনসার। 49 প্রশ্ন 49-এ কি লেখা আছে? চণ্ডীর আদেশ পান বীর হনুমান। এখানে বীর হনুমান কে? যে বীর হনুমানের কথা বলা হয়েছে সে বীর হনুমান কে? এতে আছে ইন্দ্রের পুত্র, বিতে আছে ভীমের পুত্র, সিতে আছে চণ্ডীর পুত্র, ডিতে আছে পবনের পুত্র। পবনের পুত্র বীর হনুমান। রাইট আনসার অপশন ডি। পরের প্রশ্ন 50-এ লেখা আছে চণ্ডীর আদেশে কে মঠ অট্টালিকা ভেঙেছিল? কে ভেঙেছিল মঠ অট্টালিকা? পবন পুত্র হনুমান। তাহলে এ রাম, বিতে হনুমান, পেয়ে গেলাম হনুমান আনসার। তাহলে রাইট আনসার এখানে অপশন বি। চলে যাচ্ছি প্রশ্ন 51-এ লেখা আছে বীর হনুমান কার আদেশে মঠ অট্টালিকা ভেঙেছিল? বলো তো কার আদেশে? না চণ্ডীর আদেশে, কারণ চণ্ডীর কার্যের জন্যই এই ঝড় বৃষ্টি, কলিঙ্গ দেশে এই ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব। তাহলে এখানে বীর হনুমান কার আদেশে? না দেবী চণ্ডীর আদেশে। এটা হবে না এগুলো। রাইট আনসার অপশন এ। প্রশ্ন 52-এ লেখা আছে আদেশ পান বীর হনুমান দেবী চণ্ডী হনুমানকে কি যে আদেশ দিয়েছেন তা হলো কি আদেশ দিয়েছিল তা দেখে নেব। এতে আছে কলিঙ্গ দেশে বৃষ্টিবাদল বন্ধ করা, বিতে আছে কলিঙ্গ দেশে বড় বড় ঢেউ সৃষ্টি করা, সিতে লেখা আছে কলিঙ্গ দেশে ঘরে ঘরে অগ্নি সংযোগ করা, ডিতে আছে কলিঙ্গ দেশের মঠ অট্টালিকা চূর্ণ বিচূর্ণ করা। তাহলে এখানে কি হবে? কলিঙ্গ দেশের মঠ অট্টালিকা চূর্ণ বিচূর্ণ করা। কারণ এখানে মঙ্গল কাব্য আমরা অবশ্যই আলোচনা করব আমাদের বড় প্রশ্নে। সেই মঙ্গল কাব্যের আলোচনায় আমরা দেখে নেব যে কেন চণ্ডী, দেবী চণ্ডী কেন এই কাজ করেছিল। কারণ এখানে পুজো প্রচার পাওয়ার একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা, তাহলে তাহলে আমরা পেলাম কি? কলিঙ্গ দেশের মঠ অট্টালিকা চূর্ণ বিচূর্ণ করা। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন 53-এ লেখা আছে অম্বিকা মঙ্গল গান গেয়েছেন। অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন? এতে আছে দেবকী নন্দন, হবে না। বিতে আছে রবি কঙ্কন, সিতে আছে শ্রীহরি কঙ্কন, ডিতে আছে শ্রীকবি কঙ্কন। তাহলে ডি এখানে রাইট আনসার। প্রশ্ন 54-এ লেখা আছে কি দলমল করা হচ্ছিল? কি দলমল করা হচ্ছিল? প্রশ্ন এতে আছে পর্বত, বিতে আছে ঘরগুলি, সিতে আছে মঠ অট্টালিকা, ডিতে আছে কলিঙ্গ দেশ। তাহলে এখানে দলমল করা হচ্ছিল মঠ এবং অট্টালিকা। রাইট আনসার অপশন সি। এরপরে চলে যাচ্ছি প্রশ্ন 55-এ লেখা আছে হনুমান এবং আর কাদের চণ্ডী আদেশ দিয়েছিল? হনুমান এবং কাদের চণ্ডী আদেশ দিয়েছিল এরকম ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বা বন্যা পরিস্থিতি সৃষ্টি করার জন্য? এতে আছে বিশাল পর্বতদের, বিতে আছে কলিঙ্গর প্রজাদের, সিতে আছে ভুজঙ্গদের, ডিতে আছে নদ নদীদের। রাইট আনসার নদ নদীদের, অপশন ডি। পরের প্রশ্ন 56-এ লেখা আছে কবিতার শেষে কবির নামোল্লেখে কি বলা হয়ে থাকে? তোমরা দেখেছো যে কবিতার শেষে কবির নাম উল্লেখ আছে এবং সেখানে উপাধি ব্যবহার করেছেন মুকুন্দ চক্রবর্তী। সেখানে কবি কঙ্কন উপাধিটা পাওয়া যাচ্ছে। তাহলে মঙ্গল কাব্যের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে নিজেদের নাম তারা লিখে রাখে ভণিতা অংশে। এখানেও মুকুন্দ চক্রবর্তীও সেই কাজটি করেছেন। এটিকে বলা হয়ে থাকে কি? এই নামোল্লেখে কি বলা হয়ে থাকে? এতে আছে বনিতা, বিতে আছে প্রকাশ, সিতে আছে অহংকার, ডিতে আছে ভণিতা। একে বলা হয়ে থাকে ভণিতা। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যই হলো ভণিতা থাকে। তাহলে এখানে অপশন ডি হয়ে গেল রাইট আনসার। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের যত রকম এমসিকিউ হয় সেই সমস্ত প্রশ্নের আলোচনা। তোমরা নিশ্চয়ই এতগুলো প্রশ্নের মধ্যে তোমরা কে কত পেয়েছো তা কমেন্ট বক্সে আমায় জানাচ্ছ। আর যদি সেই কমেন্ট বক্সে আমি দেখি যে তোমাদের ভালো স্কোর হয়েছে তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে। কিন্তু যাদের স্কোর ভালো হচ্ছে না তাদের বুঝতে হবে যে কোথাও খামতি থেকে যাচ্ছে। আর খামতি থেকে গেলে পরীক্ষা প্রস্তুতি কি করে ভালো হবে, আর ভালো রেজাল্টই বা কী করে করবে? ভালো পরীক্ষা প্রস্তুতি এবং ভালো রেজাল্ট করবার জন্য দরকার একটা ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নিই আমরা কি সেই স্টাডি ফ্লো একটা ভিডিওতে। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত
তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। চলে এলাম অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নমান তোমরা জানো 1 নম্বর, যেগুলো পড়ছে VSAQ এর মধ্যে। তো চলে যাব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি আছে দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন কাব্যের অন্তর্গত? তাহলে তোমাদের বলতে হবে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত, কারণ তোমাদের এটা একটা পদ্যাংশ, অর্থাৎ সেই কাব্যর থেকে একটা খণ্ড বা একটা অংশ তোমাদের পড়ানোর জন্য নির্বাচিত হয়েছে। তাহলে এটি বলতে হবে যে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। আসছি পরের প্রশ্ন 2-এ। 2-এ লেখা আছে মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কি নামে পরিচিত? অন্য যে নামে পরিচিত তা হলো অভয়ামঙ্গল, চণ্ডিকামঙ্গল, কবি কঙ্কন চণ্ডী আর অম্বিকামঙ্গল। তাহলে কতগুলো নাম বললাম? 4টে। প্রথমটা অভয়ামঙ্গল, তারপরটা চণ্ডিকামঙ্গল, তারপরটা কবি কঙ্কন চণ্ডী এবং লাস্টেরটা অম্বিকামঙ্গল। আসছি 3 নম্বর প্রশ্ন। 3-এ লেখা আছে মুকুন্দরাম কোন সময়ের কবি? মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতকের কবি। বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ যে বিভাজন করা হয়ে থাকে, সেই বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাজন পর্বের মধ্যে তিনি মধ্যযুগের কবি বলে চিহ্নিত, কারণ মঙ্গল কাব্য সেটাও মধ্যযুগেরই ফসল। আসছি পরে 4 নম্বর প্রশ্ন। 4-এ লেখা আছে কবি মুকুন্দ কোন রাজার সভাকবি ছিলেন? কোন রাজার সভাকবি ছিলেন? তিনি রঘুনাথ রায়ের সভাকবি ছিলেন। আমি লিখে রাখছি। রঘুনাথ রায়ের সভাকবি ছিলেন তিনি। আসছি নেক্সট 5-এ।
5 লেখা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কোন কাব্যের অন্তর্গত? কোন কাব্যের অন্তর্গত? খুব সহজ, এই পদ্যাংশটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত। তাহলে বলতে হবে কোন কাব্যের অন্তর্গত? না অভয়ামঙ্গল বা চণ্ডিকামঙ্গল সেই কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত। আসছি পরে 6 লেখা আছে কলিঙ্গের বর্তমান নাম কি? কলিঙ্গ দেশের বর্তমান নাম, কলিঙ্গ দেশের বর্তমান নাম হলো ওড়িশা। তাহলে কলিঙ্গ দেশের বর্তমান নাম ওড়িশা। আসছি নেক্সট 7 লেখা আছে কেউ নিজের অঙ্গ দেখতে পায়নি কেন? কেন নিজের অঙ্গ কেউ দেখতে পায়নি? কারণ কবিতাটা শুরুতেই দেখতে পাচ্ছ যে কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং দিনের বেলাতেই যেন তার রাতের অন্ধকার নেমে এসেছে। তো তাই বলেছেন কবি যে দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে এসেছে। এর ফলে প্রজারা নিজের অঙ্গ অর্থাৎ শরীর কেউই দেখতে পাচ্ছিল না, অর্থাৎ সেই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি এবং ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের জন্য। আসছি পরে প্রশ্ন 8 লেখা আছে চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘ কি কি? চারি মেঘ বলতে এখানে 4টে অবস্থার কথা বলা হচ্ছে, সেটা হলো 4টে অবস্থা, অর্থাৎ মেঘ যখন ঘনীভূত হয় তার যে 4টি রূপ সেই রূপের কথা বলা হচ্ছে, যেগুলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ এই 4টি নামে খ্যাত। আমি লিখে রাখছি সম্বর্ত, আবর্ত অর্থাৎ মেঘের যে পর্যায়ক্রমিক যে পরিবর্তন সেটাই পরিবর্তনগুলো এখানে ধরা হয়েছে। পুষ্কর, পুষ্কর দেখতে পাচ্ছ তোমরা, আর দ্রোণ। তাহলে 1 2 3 4 এই 4টে। এটা হলো যে চারি মেঘে বরিশে মুষলধারে জল, মুষলধারে মানে বুঝতেই পারছো যে প্রচণ্ড বেগে, এখানে চারি অর্থাৎ সেই চারি মেঘের কথা। চারি মেঘটা কি কি? সম্বর্ত, আবর্ত, আচ্ছা পুষ্কর লিখিনি, এটা দ্বারা পুষ্কর হবে, এটা কেটে দিলাম, পুষ্কর আর দ্রোণ। ঠিক আছে, আসছি পরে প্রশ্ন 9 লেখা আছে উচ্চ নাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গিয়েছে? উচ্চ নাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গেছে? না ঘন মেঘে ঢাকা কলিঙ্গের আকাশে জোরে জোরে মেঘের ডাক শোনা গেছে। তাহলে কি বলা হয়েছে? কলিঙ্গে কিসের ডাক শোনা গেছে? না সেই মেঘের ডাক শোনা গেছে, জোরে জোরে মেঘের ডাক শোনা গিয়েছে। আসছি প্রশ্ন 10 লেখা আছে প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিষাদ, মন্তব্যটির অর্থ লেখো, অথবা কলিঙ্গে প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? কেন কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল? কারণ চারিদিকে মেঘ ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল এবং সেই মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঘন ঘন মেঘের ডাক দেখতে পাওয়া যাচ্ছিল। প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় তাই বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল যে এরপরে কি হবে, সেই কারণেই তারা বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। প্রশ্ন 11 লেখা আছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। তোমাদের লাইনে আছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, উক্তিটির তাৎপর্য কি? এখানে উদ্ধৃত অংশে কলিঙ্গ দেশে মেঘের যে প্রবল গর্জন এবং মুষলধারে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের সঙ্গে প্রবল ঝড় হচ্ছিল। এই যে প্রবল ঝড় এবং গর্জন, মুষলধারে বৃষ্টি, এটা এই যে ভয়ানক রূপটা, এই ভয়ানক রূপটা প্রকাশের জন্য এরকম হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় এরকম শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেই ভয়ানকতাটাকে বোঝানোর জন্য। এখানে এই কবিতাটা পড়ার জন্য তোমাদের প্রত্যেকটা অর্থ ভালোভাবে বুঝে নিতে হবে। অর্থ যদি তোমরা বুঝতে পারো, কবিতাটা পড়ে বারে বারে যদি বুঝতে পারো যে অর্থটা এটা, তাহলে লেখাটা খুব সহজ, মোটামুটি একই রকম একই টাইপের উত্তর বারে বারেই তোমাদের লিখতে হবে। তবে হ্যাঁ, ভিএসএকিউ অর্থাৎ এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের মাইনটলি প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা শব্দের অর্থ ভালোভাবে জেনে নিতে হবে। আসছি পরের প্রশ্ন 12তে লেখা আছে বিপাকে ভবন ছাড়ি, ভবন মানে কি? ঘর। ছাড়ি প্রজা দিল রড়, কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? রড় বলতে দৌড়, এখানে পালিয়েছিল, রড় মানে অর্থ হলো দৌড়। তাহলে বলতে হবে তোমাদের
মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যখন ভয়ানক ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছিল, সেই আসন্ন বিপদের কথা ভেবেই প্রজারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল। সেই কারণে কিন্তু পালিয়েছিল কথাটা ব্যবহার হয়েছে, অর্থে সেই দৌড়ে পালানো আর কি। আসছি প্রশ্ন 13তে লেখা আছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, লাইনটির অর্থ লেখো। হরিৎ শব্দের অর্থ কি? হরিৎ শব্দের অর্থ হলো সবুজ। তাহলে এখানে যেটা বলতে চেয়েছে যে লাইনটির অর্থ লেখো, তাহলে ঝড়ের প্রভাবে সবুজ শস্য ধুলোয় ঢেকে গেল, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, অর্থাৎ গাছগাছালি যা ছিল সবুজ তা ঝড়ের প্রভাবে ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল। নেক্সট 14য় লেখা আছে প্রজা চমকিত, কোথাকার প্রজা কেন চমকিত হলো? ভয়ানক ঝড়ের তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ যখন ধুলোয় ঢেকে যায়, সেই দুর্যোগে অনেক ফসলও নষ্ট হয়ে যায়, ফলে সেখানকার প্রজারা চমকে যায়। তাহলে কোথাকার প্রজা? কেন কলিঙ্গ দেশের প্রজা, সেই কলিঙ্গ দেশের প্রজারা সমস্ত ঝড়ের প্রভাবে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, সেই দুর্যোগ ঘনীভূত হয়, সেই কারণে তারা চমকিত হয়ে যায়। আসছি প্রশ্ন 15তে। 15 লেখা আছে চারিদিকে মেঘে জল দেয় কারা? চারদিকে মেঘে জল দেয় কারা? অষ্ট গজরাজ বা 8টি শ্রেষ্ঠ হাতি। গজরাজ কি? যে গজশ্রেষ্ঠ, গজের মধ্যে শ্রেষ্ঠ, সেই অষ্ট গজরাজ অর্থাৎ 8টি শ্রেষ্ঠ হাতি তারা মেঘে জল দিচ্ছে। আসছি পরে 16তে। জলধারার বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কড়িকর অর্থাৎ হাতির সুর দিয়ে জল ঢালার সঙ্গে তুলনা করা হয়েছে জলধারার বর্ষণে। মানে কড়িকর মানে কি? কড়ি অর্থাৎ হাতি আর কর অর্থাৎ হাতের তালু, কিন্তু এখানে সেটা শুধুমাত্র কর বলতে সেটা বোঝাচ্ছে না, সেটা হলো হাতির সুর দিয়ে জল ঢালার সঙ্গে এটাকে তুলনা করা হয়েছে, জলধারার বর্ষণকে তুলনা করা হয়েছে। নেক্সট 17 লেখা আছে কড়িকর সমান বরিশে জলধারা। কড়িকর শব্দের অর্থ কি? দেখো এখানে বলেই দিলাম। তাহলে কড়ি অর্থাৎ কি? কড়ি বলতে সেই হাতি এবং কর শব্দের অর্থ হাত। আসছি পরে প্রশ্ন। আচ্ছা, এখানে তোমাদের বলে নিতে হবে যে উক্ত অংশে এখানে প্রবল জলধারাকে বোঝাতে যেন হাতির সুর দিয়ে জল বর্ষিত করছে সে কথাই বোঝানো হচ্ছে। আসছি প্রশ্ন 18তে। 18 লেখা আছে কারো কথা শুনিতে না পায় কোনো জন। কারো কথা শুনিতে না পাওয়ার কারণ কি? কারণ প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বারবার মেঘের গর্জন শোনা যাচ্ছিল, ফলে কলিঙ্গবাসীরা কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। আসছি নেক্সট 19 লেখা আছে মেঘ ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে মেঘ ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছিল। তারপরে কি বলেছে? অথবা কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন বা জৈমিনী কে? তাহলে এটাও বলতে হবে মেঘ ঝড় বৃষ্টির কারণে তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য জৈমিনীকে স্মরণ করে, এবং জৈমিনী ছিলেন মীমাংসা দর্শনের রচয়িতা ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের শিষ্য। মীমাংসা দর্শনের রচয়িতা। আসছে পরে 20। প্রশ্ন 20তে লেখা আছে জৈমিনী কে? তাহলে এখানে জৈমিনী বলতে কি বলতে হবে? ঋষি পুরুষ জৈমিনী হলেন মীমাংসা দর্শনের রচয়িতা এবং ব্যাসদেবের শিষ্য, এই একই বলতে হবে। আসছি প্রশ্ন 21। 21-এ লেখা আছে মহি শব্দের দুটি সমার্থক শব্দ লেখো। মহি শব্দের অর্থ হলো পৃথিবী, তাহলে আমরা লিখতেই পারি সমার্থক শব্দ বলেছে, তাহলে পৃথিবী, ভুবন এগুলো আমরা লিখতে পারি। প্রশ্ন 22-এ লেখা আছে পরিচ্ছিন্ন কথাটার অর্থ কি? পরিচ্ছিন্ন কথাটার অর্থ হলো বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন বা বিভক্ত। নেক্সট 23-এ চলে যাচ্ছি। কলিঙ্গ দেশে সন্ধ্যা দিবস রজনী কি অবস্থা?
কলিঙ্গ দেশের আকাশে ঘন কালো মেঘে আচ্ছাদিত হয়ে যায়। তারপরে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ঘটতে থাকে। এই একটানা অন্ধকার নেমে আসার জন্য কি হয়েছিল, কলিঙ্গ দেশের সন্ধ্যা দিবস ও রজনী অর্থাৎ দিন রাতের সীমানা, সেই সীমানা সম্পূর্ণ মুছে গিয়েছিল। সেই কারণেই বলা হয়েছে সন্ধ্যা দিবস রজনী। কি অবস্থা, কি অবস্থা, কারণ এগুলোর মধ্যে কোনো রকম কোনো ফারাক খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে প্রশ্ন 24-এ লেখা আছে কলিঙ্গ সোঙরে কথার অর্থ কি? কলিঙ্গ দেশ স্মরণ করে, কলিঙ্গ দেশ এই ঋষি জৈমিনীর কথা স্মরণ করে, তাহলে সোঙরে বলতে এখানে স্মরণ করে। নেক্সট আসছি 25-এ লেখা আছে না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? রবির কিরণ কেন দেখতে না পাওয়ার কারণ কি না, কারণ ভয়ঙ্কর কালো মেঘ চারিদিকে আচ্ছাদিত হয়েছিল। এর ফলে বৃষ্টিপাতে ঘনীভূত হচ্ছিল, মানে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাতের আকার নিচ্ছিল। ফলে সূর্য রশ্মি আর কেউ দেখতে পাচ্ছিল না, সূর্যের আলো কেউ দেখতে পাচ্ছিল না, মানে সূর্যের আলো ঢেকে গিয়েছিল। আসছি পরে 26-এ লেখা আছে গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে। গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। আসছি পরে 27-এ লেখা আছে 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ি কি ক্ষতি হলো। 7 দিন ধরে নিরবধি 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আমরা পড়েছি। তাহলে 7 দিনের বৃষ্টিতে শস্য ক্ষেত জলে ডুবে গিয়েছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে কি কি ক্ষতি হয়েছিল? তাহলে শস্যের ক্ষতি হয়েছিল বলতে হবে বৃষ্টিপাতের জন্য, যে জলে ডুবে নষ্ট হয়ে গিয়েছিল, আর বাড়ির যে তালের মতন শিলাবৃষ্টি হচ্ছিল যাতে বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। নেক্সট 28-এ লেখা আছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন? তাহলে প্রবল ঝড় বৃষ্টিতে যখন ঘরের চাল ভেদ করে যখন শিল মেঝেতে এসে পড়ছিল, তখন ভাদ্র মাসের পাকা পাকা তালের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। অর্থাৎ সেই ভয়াবহ দুর্যোগের ঘটনার কথাই এখানে তুলে ধরা হয়েছে, যে ভাদ্রপদ মাসে যেন, তোমরা জানো যে ভাদ্র মাসের কথাই বলা হয়েছে, যেন পড়ে থাকা তাল, সেই তালের মতো সেই শিল যখন মেঝেতে এসে পড়ছিল ঘরের চাল ফুটো করে, তখন সেটাকে বলা হয়েছে তালের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রশ্ন 29-এ লেখা আছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কি করেছিল? চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দিয়েছিল। তাহলে দুটো কথা লিখতে হবে, সেটা হলো একটা মঠ আর একটা হলো অট্টালিকা। নেক্সট 30-এ লেখা আছে উঠে পড়ে ঘরগুলো করে দলমল, এর কারণ কি? উঠে পড়ে ঘরগুলো করে দলমল। পর্বতের সমান নদীর ঢেউয়ের দাপটে কলিঙ্গ দেশের বাড়িঘর জলে ভাসতে আর কি টলমল করছিল। সেই কারণেই এমন কথা বলা হয়েছে যে উঠে পড়ে ঘরগুলো করে দলমল, অর্থাৎ সেই যে বড় বড় নদীর ঢেউয়ের দাপটে সেখানে সব বাড়িঘরগুলো জলে ভাসতে ভাসতে টলমল করছিল, সেই প্রসঙ্গেই এখানে এমন লাইন উদ্ধৃত করা হয়েছে। প্রশ্ন 31-এ চলে যাচ্ছি। চণ্ডীর আদেশে নদ নদী কি করে? চণ্ডীর আদেশে নদ নদী ছুটে যায় আর চারদিকে তারা পর্বতের সমান ঢেউ তোলে। তাহলে সেই যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি সেটা চণ্ডীর আদেশেই সম্পূর্ণ আবর্তিত হয় এবং চণ্ডীর আদেশের ফলে নদ নদীগুলো ছুটে যায় এবং চারিদিকে তারা পর্বতের সমান ঢেউ তোলে। আসছি প্রশ্ন 32-এ লেখা আছে কি হ্যাজ্জা গেল? হ্যাজ্জা গেল কি? ঘর হ্যাজ্জা গেল। কলিঙ্গ দেশের যে ঘর তা হ্যাজ্জা গেল কিসের? এই 7 দিনের প্রবল বৃষ্টিপাতের কারণে, যেখানে দিন রাত পর্যন্ত আলাদা করা যায় না। তাহলে এটা হয়ে গেল। এরপরে চলে যাবো আমাদের প্রশ্ন 33-এ লেখা আছে হেজ্জা গেল ঘর কথার অর্থ কি? হেজ্জা গেল ঘর তাহলে বলতে হবে যে 7 দিনের প্রবল বৃষ্টির জন্য বা বর্ষায় জল ঢুকে বাড়িঘর সব নষ্ট হয়ে গেল, এই কথাই এখানে বোঝানো হয়েছে। প্রশ্ন 34-এ লেখা আছে কবিতায় কোন মাসের কথা বলা আছে? খুব সহজ প্রশ্ন, ভাদ্র মাসের কথা বলা হয়েছে। নেক্সট 35 চলে যাব। 35-এ লেখা আছে অম্বিকা কার নাম? অম্বিকা হলো দেবী চণ্ডীর নাম, কারণ তোমরা জানো যে এটার অপর কাব্য যে চণ্ডিকা মঙ্গল আমরা পেয়েছি, যে অম্বিকা মঙ্গল, চণ্ডিকা মঙ্গল এগুলো। প্রশ্ন 36, শ্রী কবি কঙ্কন কার গান গেয়েছেন? শ্রী কবি কঙ্কন দেবী অম্বিকার
স্তুতি গান বা অম্বিকা মঙ্গল গেয়েছেন? তাহলে বলতে হবে যে শ্রী কবি কঙ্কন দেবী অম্বিকার স্তুতি গান। স্তুতি মানে কাউকে মানে স্মরণ করে তার স্তব করা, মানে তাকে সন্তুষ্ট করে যে গান গাওয়া হয় সেটাই হলো অম্বিকা মঙ্গল, সেই অম্বিকা মঙ্গল গেয়েছেন। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ টাইপ কোশ্চেন্সে যেগুলোর মান তোমরা জানো 3 নম্বর। চলে যাব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি আছে দেখো, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? এই ধরনের প্রশ্নগুলো লেখার আগে তোমাদের যেটা বলে নিতে হবে যে কার লেখা, কোন পদ্যাংশ থেকে এটি নেওয়া হয়েছে। তাহলে বলতে হবে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশের ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলতে গিয়ে উদ্ধৃত অংশটি বলা হয়েছে। আচ্ছা, কখন? তাহলে উদ্ধৃত প্রাকৃতিক বিপর্যয়ের সময়ের ঘটনা যে ঘটেছিল সেই সময়ের কথা বলতে গিয়ে এই কথাটি বলা হয়েছে। তাহলে কখনের ব্যাখ্যাটা চলে গেল। এরপরে আসছে যে কেন এরকম হয়েছিল। কেন এরকম হয়েছিল না, হঠাৎই কলিঙ্গ দেশে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছিল, ফলে পুরো কলিঙ্গ দেশ অন্ধকার হয়ে গিয়েছিল। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দিচ্ছিল। অন্ধকার এতটাই ঘনিয়ে উঠেছিল যে সেই অন্ধকার ভেদ করে প্রজারা নিজেদের চেহারা পর্যন্ত, নিজেদের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছিল না। সেই কথা এখানেই বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন 2। 2-এ লেখা আছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান শব্দটির অর্থ লেখো, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঈশান শব্দটির অর্থ আমরা আগে জেনে নিই। ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব দিক। আর এখানে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে চিকুর বলতে কিন্তু কোনো চুলকে বোঝাচ্ছে না, এখানে চিকুর বলতে বিদ্যুতের ঝলকানিকে বোঝানো হচ্ছে। তাহলে এরপরে আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণে বলতে হবে যে কলিঙ্গ দেশে হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে একটা বন্যার আশঙ্কা তৈরি হয় এবং প্রবল ঝড় বৃষ্টির কারণে কলিঙ্গ দেশে সর্বনাশ নেমে আসে। ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে মেঘের ঘনঘটায় চারিদিক পুরো অন্ধকার হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। প্রজারা সেই অন্ধকারে নিজেদের শরীর, নিজেদের অঙ্গ পর্যন্ত দেখতে পায় না। আর এমনকি মেঘের বুক চিরে চিরে অবিরাম বিদ্যুতের যে ঝিলিক, সেই ঝিলিক দিতে থাকে। এই এবং সার্বিকভাবে পরিস্থিতিকে আরও ভয়ানক করে তোলে এবং প্রজারা তখন কি বিপদগ্রস্ত হয়ে ভয় পেয়ে পালায়। তাহলে এই ভয়ানক বিপর্যয়ের কথা বলা হয়েছে উদ্ধৃত অংশে। তাহলে এখানে বিদ্যুতের প্রসঙ্গটা অবশ্যই তুলতে হবে, কারণ তোমাদের যে লাইনটা দিয়ে রেখেছে তাতে এই যে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে বিদ্যুতের প্রসঙ্গটা কিন্তু বিশেষভাবে বলা হচ্ছে। যখন তোমরা আলোচনা করবে 3 নম্বরের প্রশ্নগুলো, তখন অবশ্যই সেই ভয়ানক পরিস্থিতির কথাটা বলবে যেটা হয়েছিল কলিঙ্গ দেশে। কিন্তু যে কথাটা এখানে লেখা আছে সেই কথাটার কি মানে যে উদ্ধৃত অংশটা এখানে লেখা আছে সেই উদ্ধৃত অংশটার যে মানে সেটা অবশ্যই তুলতে হবে, অবশ্যই তুলে ধরতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন 3। 3-এ লেখা আছে নিমিষকে জোরে মেয়ে গগন মণ্ডল। এই নিমিষকে কথাটির অর্থ কি? গগনমণ্ডলে এর ফলে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? তাহলে নিমিষকে কথাটির অর্থ হলো মুহূর্তের মধ্যে। তারপরে আছে যে গগনমণ্ডলে এর ফলে, গগনমণ্ডল মানে কি আকাশে এর ফলে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল? তাহলে কলিঙ্গ দেশে ভয়ানক ঝড় বৃষ্টির কারণে মুহূর্তের মধ্যে কলিঙ্গের আকাশ কী হয়েছিল? ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল এবং উত্তর পূর্ব কোণে ঘন অন্ধকার মধ্যে থেকে বিদ্যুতের ঝলকানি দিচ্ছিল বারে বারে এবং আকাশ কেঁপে উঠছিল, মেঘের গর্জন শোনা যাচ্ছিল। আর মুহূর্তের মধ্যেই সেই কালো মেঘ পুরো কলিঙ্গ দেশকে পুরো অন্ধকারে ঢেকে দিয়েছিল। তাহলে নিমিষকে জোরে মেঘ, সেই মুহূর্তের মধ্যে মেঘ গগনমণ্ডল অর্থাৎ পুরো সারাটা আকাশ ছেয়ে গিয়েছিল সেই অন্ধকার মেঘে। আসছি পরে 4 নম্বরে। 4-এ লেখা আছে চারি মেঘে বরিশে মুষলধারে জল। মুষলধারে জলবর্ষণের কারণ কি? কারণ কি? তাহলে মুষলধারে জলবর্ষণের কারণ কি? তাহলে কলিঙ্গের আকাশে সেই ঘন মেঘের কথা বলতে হবে। মেঘের কথা বলার পরে বিদ্যুৎ ঝলকানির কথা বলতে হবে এবং নিমিষে যে মেঘে সারা আকাশ যে ছেয়ে গিয়েছিল এবং বিদ্যুৎ সেই গম্ভীর গর্জন শোনা যাচ্ছিল বিদ্যুতের, সেই গম্ভীর আওয়াজের সঙ্গে কি হচ্ছিল? মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছিল এবং যেন মনে হচ্ছিল সেই মুষলধারে বৃষ্টি দেখে যেন 8টা হাতি যে গজরাজ, অষ্টগজরাজ যেন সুর দিয়ে সেই জলবর্ষণ মানে বাড়ি বর্ষণ করছে।
তাহলে এই মেঘ থেকে যে চারি মেঘে বরিশে মুষলধারে জল, সেই চারি মেঘে অর্থাৎ সেই চারটে মেঘের আমরা বর্ণনা দিলাম ভিএসএকিউতে, সেই ভিএসএকিউয়ে সেই মেঘগুলোর কথা বলতে পারো যে মুষলধারে বৃষ্টি প্রসঙ্গে যেন মনে হচ্ছে যে চারদিক থেকে সেই অষ্ট গজরাজ এবং মেঘের যে বিভিন্ন পর্যায় সেই পর্যায়ের মধ্যে থেকে গিয়ে যেন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং অবশ্যই শিলাবৃষ্টি সমেত এবং ঘন বাজ পড়ছে এবং তার সঙ্গে শিলাবৃষ্টি সমেত বৃষ্টি হচ্ছে, সেই কারণেই বলা হয়েছে। আসছি পরে প্রশ্ন 5 লেখা আছে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, মেঘ কোথায় ডাকে, প্রাসঙ্গিক পরিণতি লেখো। তাহলে এখানে বলতে হবে যে কলিঙ্গ দেশের আকাশে হঠাৎই ঘন কালো মেঘের আগমন ঘটেছিল এবং ঈশান কোণ থেকে নিমিষের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কায় প্রজারা ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পালাচ্ছিল। এরপর মেঘ, বৃষ্টি এবং বজ্রপাত দেখতে পাওয়া যায় এবং প্রবল ঝড়ে সেটি আত্মপ্রকাশ করে। এখানে মেঘের যে সেই গম্ভীর উচ্চ ডাক বা উচ্চনাদ তাকেই বোঝাতে এখানে বলা হয়েছে যে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, সেই গম্ভীর আওয়াজটাকে, যে বিদ্যুৎ চমকানোর যে বাজ পড়ার যে আওয়াজ, সেই গম্ভীর আওয়াজটার কথা বোঝানো হয়েছে। প্রশ্ন 6 লেখা আছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, কোন রাজ্যের প্রজা? খুব সহজ, কোন রাজ্যের প্রজা? কলিঙ্গ রাজ্যের প্রজাদের কথা বলা হয়েছে। অবশ্যই কোন কবিতার কার থেকে নেওয়া সেটা বলে নিতে হবে। তাদের অবস্থা এমন কেন, অথবা প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন, এটা একেও আলোচনা করেছিলাম। তাহলে এখানে একটুখানি বলতে গেলে বলতে হবে যে কলিঙ্গ রাজ্যের প্রজাদের মন বিষাদে আচ্ছন্ন, কেননা সেই রাজ্যের আকাশে রাশি রাশি মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে সেই মেঘ রাশি জমাটবদ্ধ হয়ে আকাশকে ক্রমে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। অন্ধকারাচ্ছন্ন করে তোলার জন্য সেই তীব্র ঝড়ের আকাশে ঝড়ের ইয়েতে সে আত্মপ্রকাশ করছে, তীব্র ঝড়ের মধ্যে দিয়ে তার আত্মপ্রকাশ করছে এবং দূর থেকে ভেসে আসছে কি মেঘের গর্জন, বাজ পড়ছে মুহুর্মুহু, সেই আসন্ন দুর্যোগের কথা ভেবে এবং তাদের যে সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়া, ফসলের ক্ষতি হওয়া, এই সমস্ত কিছু নষ্ট হওয়ার জন্যই প্রজারা বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। আসছি পরে 7 লেখা আছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। আমি বলেছিলাম রর কথার অর্থ, এখানেও লেখা আছে রর শব্দের অর্থ কি। তাহলে রর শব্দের অর্থ পালিয়ে যাওয়া। কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? কোথাকার প্রজারা বলতে হবে সেই কলিঙ্গ রাজ্যের প্রজারা। কি কারণে বিপাকে পড়েছিল? কারণ দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল। প্রবল ঝড় বৃষ্টির ফলে আকাশে ঘন মেঘ দেখতে পাওয়া গেছিল, ঘন অন্ধকারে প্রজারা নিজেদের চেহারা দেখতে পাচ্ছিল না এবং প্রবল বৃষ্টির সেই কারণে মেঘের ভারী গর্জন এবং ঝড়ের তাণ্ডবের কারণে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছিল, শস্য নষ্ট হয়ে যাচ্ছিল এবং সেখানকার প্রজারা ছুটে পালাচ্ছিল তাদের যেখানে ছিল তারা সেখানে থেকে, কারণ বিপদের আশঙ্কা এমনকি মৃত্যুর আশঙ্কাও হতে পারে, সেই কারণে তারা পালাচ্ছিল, সেই কারণেই তারা বিষাদগ্রস্ত। বা বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, কেন তারা দৌড়ে পালাচ্ছিল? সেই মুহুর্মুহুর মেঘ গর্জনের এবং বাজ পড়ার জন্য। আসছি প্রশ্ন 8 লেখা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ হলে প্রজাদের পরিস্থিতি কেমন হয়েছিল তা বর্ণনা করো। তাহলে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, এই সমস্ত পরিস্থিতির জন্য প্রজারা বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। এমন সময় বিপাকে পড়ে তারা কি করেছিল? ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে। মাঠে শস্য নষ্ট হয়ে গিয়েছিল এবং রাস্তায় দিন এবং রাতের পার্থক্য কিছু বুঝতে পারা যাচ্ছিল না এবং তারা সবাই মিলে একসঙ্গে ঋষি জৈমিনীকে স্মরণ করছিল এই সমূহ বিপদের হাত থেকে তাদেরকে উদ্ধার করার জন্য। অর্থাৎ সব মিলিয়ে তারা এই ঝড়ের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। প্রশ্ন 9 লেখা আছে সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, তাৎপর্য লেখো। ব্যঙ্গ তর্কাবাজ কেন বলা হচ্ছে বলো তো? কারণ এখানে সঘনে চিকুর, জানো তোমাদের বিদ্যুতের কথা বলা হচ্ছে, এখানে ব্যঙ্গ অর্থাৎ ব্যাং, যে তর্কা অর্থাৎ যে তার লাফানো সেটার কথা বলা হচ্ছে। তাহলে বলতে হবে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে যেই সময় যখন মেঘের
সেই ঘনঘটা, বিদ্যুৎ চমকানি এই সমস্ত দেখতে পাওয়া যাচ্ছে। তার ফলশ্রুতিতে বারে বারে বজ্রপাতও হচ্ছে এবং সেই সময় মনে হচ্ছে যেন ব্যাঙের মতন যেন অহরহ তড়াক, মানে ব্যাঙ যেমন তড়াক তড়াক করে লাফিয়ে বেড়ায়, সেরকম তড়াক তড়াক করে লাফানোর মতনই যেন বজ্রপাত হচ্ছে। এটাই বলা হচ্ছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে। সঘনে চিকুর, মানে সেই ঘন মেঘের মধ্যে দিয়ে চিকুর পরে ব্যঙ্গ তর্কা বাজ, অর্থাৎ ব্যাঙের মতন তড়াক তড়াক করে লাফানোর মতন সেই বজ্রপাত বা সেই বিদ্যুৎ চমকানো আমরা খেয়াল করছি। আসছি পরে 10-এ লেখা আছে জলে মহি একাকার পথ হইল হারা। কোথাকার পথ, কেন হারিয়ে গিয়েছিল? জলে মহি একাকার পথ হইল হারা, কোথাকার পথ কেন হারিয়ে গিয়েছে? তাহলে হারিয়ে যাওয়ার কথা, কোন জায়গা হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? কলিঙ্গ দেশের পথ হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এখন কলিঙ্গের আকাশের কথা বলতে হবে, সেই মেঘাচ্ছন্ন বিদ্যুৎ ঝলকানির কথা বলতে হবে, মুষলধারে যে বৃষ্টি হচ্ছিল সেটার কথা বলতে হবে, এবং 8টি হাতি যে প্রবল বেগে জল বর্ষণ করছিল, পৃথিবীকে প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। সেই প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য কলিঙ্গ দেশ পুরোপুরি জলে ডুবে যায় এবং জল স্থলের পার্থক্য সেখানে মুছে যায়। ফলে সেই কারণে এখানে বলা হয়েছে জলে মহি একাকার পথ হইল হারা, অর্থাৎ পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। জলস্থল মানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলে, সেই কারণে একেবারেই কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে। একে তো দিন রাতও বোঝা যাচ্ছে না, তার সঙ্গে জলস্থলের পার্থক্য পর্যন্ত করা যাচ্ছে না। এমনই এক ভয়ানক দুর্যোগের সময়। তারপরে আসছি 11, প্রশ্ন 11, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি? কবি এরকম বলেছেন কেন? পরিচ্ছিন্ন কথাটার অর্থ আমরা পেয়েছি কি, কোনো পার্থক্য যার নেই, অর্থাৎ কোনো বিচ্ছিন্ন করা যাচ্ছে না, যাকে বিভেদ করা যাচ্ছে না। কবি এরকম বলেছেন কেন? দেখো, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ সন্ধ্যা দিবস রজনী কারোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বলতে হবে যে প্রথমত প্রাকৃতিক বিপর্যয়ের কথা বর্ণনা করতে হবে, মেঘের কথা, বিদ্যুতের কথা বলতে হবে, মেঘ গর্জনের কথা বলতে হবে, শস্যক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কথা বলতে হবে, এবং অবশেষে বলতে হবে যে মানে এতটাই সেই মেঘ এবং ঝড় বৃষ্টির কারণে পুরো অন্ধকার হয়ে যাওয়ার জন্য, তা এতটাই অন্ধকার নিবিড় হয়ে গিয়েছিল যে এখানে সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ যেটা সন্ধ্যা না রাত্রি না এটা সকাল, কিছুই বোঝা যাচ্ছিল না। সেই কোনোভাবে দিন এবং রাত্রিকে আলাদা করা যাচ্ছিল না, সেই কারণেই এমন কথা বলা হয়েছে। আসছি নেক্সট 12তে লেখা আছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে এখানেও আগে ঝড় বৃষ্টির কথা লিখে নিতে হবে, প্রজাদের দুরবস্থার কথা বলতে হবে, তারপরে বলতে হবে যে ধুলোয় পুরো সবুজ শস্যের যে ক্ষেত তা ঢেকে গেছিলো। বৃষ্টি এতটাই তীব্র হয়েছিল যে কবি মনে করেছেন যেন 8টি দিকের যে পাহারাদার, সেই 8টি হাতি, এই 8টি হাতির আবার নাম আছে। এই 8টি হাতির নাম হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত আর সার্বভৌম। এই যে কতগুলো নাম বললাম, এই সব প্রত্যেকটা নাম, এগুলো এক একটা নাম সেই অষ্টগজরাজের। এরা যেন সুরের সাহায্যে সেই চারদিক থেকে, অর্থাৎ চার মেঘে জল দিচ্ছে, তার ফলেই প্রবল বৃষ্টিপাতে চারপাশ ডুবে গেছে। আসছি পরের প্রশ্ন 13-এ লেখা আছে কলিঙ্গ সোঙরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীর প্রসঙ্গ আমরা আগেই বলেছি, যিনি ব্যাসদেবের শিষ্য এবং বাকসিদ্ধ একজন ঋষি। কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করার কারণ কি? তাই জৈমিনীকে কেন তারা স্মরণ করেছিল? আগে প্রথমে অবশ্যই কোথা থেকে নেয়া লিখে নেবে, তারপরে জৈমিনীর কথা বলবে এবং মীমাংসা দর্শনের যে তিনি রচয়িতা সেটার কথা বলবে। এবং আর একটা বিষয় যে বেদের যে কর্মকাণ্ডের যে সূত্রগুলো, সেই সূত্রগুলোকে তিনি সুসংবদ্ধ করেছিলেন এবং সংশোধন করেছিলেন, এটা হলো তার প্রধান কৃতিত্ব। তাহলে সে কথা বলে নিতে হবে। বলে নেওয়ার পরে বলতে হবে যে কলিঙ্গবাসীরা জৈমিনীকে কেন স্মরণ করেছিল। কারণ আকাশে ঘন কালো মেঘ জমেছিল এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মেঘের গম্ভীর গর্জন এবং ঘন ঘন বজ্রপাতের যে তাণ্ডব দেখতে পাওয়া যাচ্ছিল, তাতে কলিঙ্গবাসীরা ভীত হয়ে পড়েছিল। এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা ঋষি জৈমিনীকে স্মরণ করেছিল। প্রশ্ন 14,
14 লেখা আছে দেখো, না পায় দেখিত কেহ রবির কিরণ। রবি বলতে সূর্য, তাই সূর্যের রশ্মি কেউ দেখতে পাচ্ছে না। কবির এমন মন্তব্যের কারণ কি? কবির এমন মন্তব্যের কারণ কালো মেঘের ফলে সেই দিন এবং রাত্রির পার্থক্য বোঝা যাচ্ছে না, এতটাই অন্ধকার হয়ে গেছে চারদিক, এবং দিন 7 ধরে সেই বাড়ি মানে সবসময় প্রায় প্রতিনিয়ত বৃষ্টি হয়ে চলেছে, ফলে কেউ সূর্যের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না। এই কারণেই কবি এমন কথা বলেছেন। আসছি পরের প্রশ্ন 15-তে। 15 লেখা আছে, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে এটাও খুব ইজি। তাহলে বি বলতে হবে যে ভাদ্র মাসের তাল যেমন দেখতে পাওয়া যায়, সেই বড় বড় যখন শিল পড়ছিল তখন তার সাথে এটা তুলনা করা হয়েছে, সেই শিলকে তালের সাথে তুলনা করা হয়েছে, কারণ ঘরের চাল ভেদ করে যখন সেই শিল মেঝেতে এসে পড়ছিল তখন ঘরবাড়ি নষ্ট করে দিচ্ছিল, এবং সেটা কত বড় সাইজের সেটা বলতে বা বোঝাতে সেই তালের প্রসঙ্গ কবি তুলে ধরেছেন। আসছি পরে 16-তে। 16 লেখা আছে, চণ্ডীর আদেশে ধায় নদ নদী গণ। এর ফলে কি হয়েছে? তাহলে বলতে হবে যে দেবীর আদেশে কলিঙ্গে কালো ঘন মেঘের রাশির সঙ্গে বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যাচ্ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হয়ে চলেছিল। 7 দিন ধরে প্রায় টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল। এর ফলে সব কিছু জলে প্লাবিত হয়ে গেছিল, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জলস্থল একাকার হয়ে গেছিল সমগ্র কলিঙ্গ দেশে, এবং নদ নদী তখন ফুলে ফেপে উঠেছিল সেই তাণ্ডবে, সেই বন্যা পরিস্থিতির কারণে, এবং নদ নদী পাহাড় সমান ঢেউয়ের আঘাতে কলিঙ্গ দেশের যে ঘরবাড়ি সেই সমস্ত ঘরবাড়ি ভেসে যাচ্ছিল, ভেসে গিয়ে ঢেউয়ের মাথায় টলমল করছিল। সেই টলমল করার জন্যই চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। তাহলে এর ফলে কি হয়েছিল? এর ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে সমস্ত ঘরবাড়ি নষ্ট হয়ে গেছিল সেই বড় বড় ঢেউয়ের কারণে, সেই ফুলে ফেপে ওঠা ঢেউয়ের কারণে। প্রশ্ন 17 লেখা আছে, ভনিতা কাকে বলে? তাহলে ভনিতা কাকে বলে বলতে গেলে বলতে হবে যে মধ্যযুগের যে দেবদেবীর মাহাত্ম্যমূলক যে সমস্ত কাব্যগুলো, কাহিনী কাব্যগুলো রচিত হয়েছে, সেই রচিত কাব্যগুলোর শেষের দিকে, সেই পদ্যাংশের শেষের দিকে, সেই পদের শেষে নিজের নামের কবির যে নিজের নাম, সেই নিজের নামের উল্লেখ করা হয়, সেটাকেই ভনিতা বলা হয়ে থাকে। দলে বলা হয়েছে যে পাঠ্যাংশে বা পদ্যাংশে কবি যে ভনিতা প্রয়োগ করেছেন তা উল্লেখ করো। তাহলে বলতে হবে যে মুকুন্দ চক্রবর্তী যে অম্বিকামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যের যে আখেটিক খণ্ড, সেই আখেটিক খণ্ডে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি একটা যে অংশটা তোমরা পড়েছো, সেই অংশটার শেষের দিকে কবি একটা ভনিতা প্রয়োগ করেছেন। এই ভনিতা কেন প্রয়োগ করেছেন? এবং এটা একটা মধ্যযুগে একটা রীতি ছিল ভনিতা প্রয়োগ করা এবং কাল লেখা সেটা জানার জন্য। এবং সেখানে তোমরা দেখেছো একদম শেষের দিকে লেখা আছে যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, কারণ এইখানে যে নিজের নামের পরিবর্তে তার যে প্রাপ্ত উপাধি, অর্থাৎ মুকুন্দ নামের যে প্রাপ্ত উপাধি, অর্থাৎ সেই কবি কঙ্কন উপাধিটা সে উল্লেখ করেছে, কারণ এটা মধ্যযুগের যে মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছে সেই মঙ্গল কাব্য লেখার বা রচনার একটা রীতি, অর্থাৎ এই নিয়মেই সবাই লিখে এসেছেন। এখানে তার প্রাপ্ত উপাধি, সেই উপাধিটা তিনি ব্যবহার করেছেন। এখানেই শেষ হচ্ছে আমাদের সমস্ত রকম মানে এসএকিউ এর সমস্ত রকম প্রশ্নের আলোচনা। এরপরে আমরা চলে যাব রচনাধর্মী প্রশ্নাবলী। এই রচনাধর্মী প্রশ্নাবলীর মান তোমরা জানো 5 নম্বর, অর্থাৎ এলএকিউ। এবারে এলএকিউ এর প্রথম প্রশ্নে আমরা চলে যাব। এলএকিউ এর প্রথম প্রশ্ন দেখো লেখা আছে, প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিষাদ। কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল? এই প্রলয়ের ফলে কি হয়েছিল? তাহলে প্রথমে বলতে হবে এলএকিউ এর কোশ্চেন লেখার সময় অবশ্যই প্রথমে কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলে নিতে হবে। তারপরে বলতে হবে কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল। তাহলে বলতে হবে যখন উত্তর পূর্ব কোণে যখন মেঘের সঙ্গে দেখা দিচ্ছিল বিদ্যুৎ চমক, চারিদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং ঘন অন্ধকারে চারিদিক সমস্ত কিছু ঢেকে যায়, এই সময় প্রজাদের মনে প্রলয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। তারপরে বলেছে এই প্রলয়ের ফলে কি হয়েছিল। তাহলে এই প্রলয়ের ফলে বলতে হবে যে ঈশান কোণে মেঘ জমা হয়েছিল এবং বিদ্যুতের ঝলকানির সঙ্গে বারে বারে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল, মুষলধারে বৃষ্টি শুরু হচ্ছিল এবং গম্ভীর আওয়াজে চারিদিক ব্যাপ্ত হচ্ছিল। জলস্থল একাকার হয়ে গিয়েছিল, সমস্ত কলিঙ্গ দেশে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, শস্য নষ্ট হয়ে গিয়েছিল,
প্রজারা ঘর ছেড়ে সমস্ত কিছু বিপদের আশঙ্কায় তারা নিজেদের ঘর ছেড়ে পালাতে শুরু করেছিল। সবুজ গাছপালা ধুলোয় ঢেকে গিয়েছিল প্রথম দিকে ঝড়ের ফলে, তাহলে এই সমস্তগুলো বলতে হবে। এবং দিন রাত্রির পার্থক্য মুছে গিয়েছিল। ভীত প্রজারা কি করেছিল? ভীত প্রজারা সেই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ঋষি জৈমিনীর শরণাপন্ন হয়েছিল। তারা জৈমিনীকে স্মরণ করছিল। টানা 7 দিন ধরে এক টানা বৃষ্টিপাত হয়েছিল এবং ঘরবাড়িও প্রচুর নষ্ট হয়ে গেছিল। আর শিল পড়ছিল, ভাদ্র মাসে তালের মতো বড় বড় আকারে শিল পড়ে চাল ভেদ করে পড়তে থাকে, ফলে তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। এবং তার সাথে কি হয়েছিল যে নদ নদী, সেই নদ নদীগুলো কলিঙ্গর দিকে ছুটে এসেছিল এবং তাদের যে ঢেউ, সেই পর্বতের মতো উঁচু উঁচু ঢেউয়ের আঘাতে তার সব বাড়িঘর ভেঙে দিয়েছিল। তাহলে দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কথা এবং ভীত প্রজারা যে বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়েছিল সেই কথা বলতে হবে। এরপরে আসছি পরের প্রশ্ন 2-এ লেখা আছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। এখানে কোন অঞ্চলের প্রজাদের কথা বলা আছে? খুব সহজ প্রশ্ন, কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে বলার পরে বলতে হবে যে কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে। তারপরে লেখা আছে কি কারণে তারা বিপাকে পড়েছিল। বিপাকে পড়ার কারণ হিসাবে তোমাদের বলতে হবে যে কলিঙ্গ দেশে যখন ভয়াবহ ঝড় বৃষ্টি বিপর্যয় শুরু হয়েছিল তখন, এবং ঘন কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে গিয়েছিল, মেঘের গম্ভীর গর্জন এবং বিদ্যুতের চমক দেখা যাচ্ছিল সারা আকাশ জুড়ে, এই কথাগুলো বলতে হবে। সেই সময় বাতাসে আকাশে বাতাসে সারাক্ষণই বিদ্যুতের ভয়ঙ্কর গম্ভীর গর্জন শোনা যাচ্ছিল। তাহলে কি কারণে তারা বিপাকে পড়েছিল এবং সেই সময় এই ঝড়ের প্রভাবে তারা সমস্ত চারিদিক অন্ধকার হয়ে গেছিল, ফলে তাদের যে আশঙ্কা তৈরি হয়েছিল সেই আশঙ্কার ফলে তারা বিপাকে পড়েছিল। এরপরের প্রশ্ন আছে যে তাদের পরিণতি কি হয়েছিল। তাদের পরিণতি কি হয়েছিল? তারা ঘর বাড়ি ছেড়ে অবশেষে পালাতে বাধ্য হয়েছিল, কারণ এইরকম একটা দুর্যোগ বা ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তারা আর ঘরে থাকতে পারেনি এবং তারা ঋষি জৈমিনীর শরণাপন্ন হয়েছিল এবং অবশেষে ঝড় বৃষ্টির কারণে তারা কলিঙ্গ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবং তার সঙ্গে বলবে যে পরিণতি কী হয়েছিল, শস্য ক্ষেতের কথাও বলতে হবে যে সমস্ত শস্য নষ্ট হয়ে গেছিল, তাদের ঘর বাড়ি ডুবে গিয়েছিল, নদ নদীর কথা বলতে হবে, এই সমস্ত কথাগুলো বলতে হবে, যেগুলো আগেও বললাম মোটামুটি একই কথাগুলো বলতে হবে। আসছি পরের প্রশ্ন 3-এ লেখা আছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। তাহলে হরিৎ তোমরা জানো যে হরিৎ হলো গিয়ে সবুজ, অর্থাৎ গাছগাছালির কথা বলা হচ্ছে। যে পরিস্থিতিতে কবি এ কথা লিখেছেন তা উল্লেখ করো। তাহলে কোন পরিস্থিতির কথা এখানে জানতে চেয়েছে, কোন পরিস্থিতি থেকে উল্লেখ করো। তারপরে বলা আছে এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য কলিঙ্গবাসীরা কি করলো। তাহলে প্রথমে বলতে হবে যে কি পরিস্থিতিতে কবি এ কথা বলেছেন। তাহলে প্রথমে সেই ঝড় বৃষ্টির কথা, ঝড়ের তাণ্ডবের কথা, বা অন্ধকার হয়ে যাওয়ার কথা, বিদ্যুৎ চমকানোর কথা, শিল পড়ার কথা, এই সমস্ত কিছু বলতে হবে। তারপরে এর থেকে এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য কলিঙ্গবাসীরা কি করলো, তাহলে সেই প্রসঙ্গে বলতে হবে যে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে যখন সমগ্র কলিঙ্গ দেশে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং জলস্থলের পার্থক্য প্রায় মুছে গিয়েছিল, সেই সময় মানুষ বিপন্ন হয়ে পড়েছিল, কলিঙ্গবাসী বিপন্ন হয়ে পড়েছিল এবং নিজেদের বাড়িঘর ছেড়ে তারা পালিয়েছিল এবং ঋষি জৈমিনীকে তারা স্মরণ করেছিল, কারণ তাদের বিশ্বাস ছিল যে জৈমিনীকে যদি স্মরণ করা হয় তাহলে এই বজ্রপাত, ঘন ঘন যে বজ্রপাত সেটা বন্ধ হবে এবং কলিঙ্গে শান্তি ফিরে আসবে। তাহলে সেই কথাটা বলতে হবে লাস্টের দিকে। আসছি পরের প্রশ্ন 4-এ লেখা আছে আছুক শস্যের কার্য হ্যাজ্জা গেল ঘর। আছুক শস্যের কার্যে হ্যাজ্জা গেল ঘর, বাক্যটির অর্থ কি? বাক্যটির অর্থ কি খুব সহজে বলবে, যে আগেও অনেকবার আলোচিত হয়েছে, এটা হলো বর্তমান রয়েছে এমন শস্য বা ঘর বাড়ি সব জলে ভিজে নষ্ট হয়ে গেল, এবং ফলে এই কথাটা বলে নিতে হবে। তারপর বলছে কেন পরিস্থিতিতে, আচ্ছা কোন পরিস্থিতিতে হবে, কোন পরিস্থিতিতে কোথায় এমন অবস্থা হয়েছে, কোন পরিস্থিতিতে বলতে হবে। তাহলে দেবী চণ্ডীর কারণে বলতে হবে যে সমস্ত কলিঙ্গ দেশের ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছিল এবং কলিঙ্গ রাজ্যের যে অবস্থা হয়েছিল, কলিঙ্গ রাজ্যের অবস্থায় মানে সেখানে শস্য নষ্ট হয়ে যাওয়া, নদ নদীর যে ভয়ঙ্কর ঢেউয়ের প্রভাবে সমস্ত ঘরবাড়ি নষ্ট হয়ে যাওয়া, এই সমস্ত পর্বতের সমান যে ঢেউ হয়েছিল সেইগুলোর কথা বলতে হবে। তাহলে কোন পরিস্থিতিতে কোথায় এমন অবস্থা হয়েছিল, তাহলে দেবী চণ্ডীর প্রভাবে, দেবী চণ্ডীর রাগবশত কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, সেই ঝড় বৃষ্টির ফলে যখন সেটা ভয়ঙ্কর দুর্যোগ এবং বন্যার আকার ধারণ করে তখন কলিঙ্গবাসীরা তাদের ঘর ছাড়তে বাধ্য হয় এবং
আর কোথায় তো বোঝাই যাচ্ছে যে কলিঙ্গ প্রদেশে এই অবস্থা হয়েছিল। তাহলে বাক্যটির অর্থ প্রথমে লিখে নিলে যে বর্তমান রয়েছে এমন শস্য যেটা ভিজে নষ্ট হয়ে গিয়েছিল, জলে ভিজে, সেটা বলে নিতে হবে। আর কোন পরিস্থিতিতে বলতে দেবী চণ্ডীর অভিশাপের কথা বলতে হবে এবং তার সঙ্গে অবস্থার বিবরণ দিয়ে সেটা কলিঙ্গ রাজ্যের কথা বলা হচ্ছে এটা বলতে হবে। আসছি পরের প্রশ্ন 5-এ। 5-এ লেখা আছে চণ্ডীর আদেশ পান। কে চণ্ডীর আদেশ পান? কে চণ্ডীর আদেশ পান? এখানে পবনপুত্র হনুমান। হনুমানের কথা বলা হচ্ছে যে চণ্ডীর আদেশ পেয়েছিল। কিসের জন্য পেয়েছিল আমরা অবশ্যই আলোচনা, মানে কেন আদেশ করেছিল চণ্ডী, তোমরা অবশ্যই সেগুলো জানবে। কারণ কলিঙ্গ, আমি অবশ্যই আর একটা যে প্রশ্ন আছে সেই প্রশ্নে এটা আলোচনা করব, এটা একটু ডিটেলসে তোমাদের বলতে হবে। আপাতত শুনে রাখো যে কে চণ্ডীর আদেশ পান না হনুমান দেবী চণ্ডীর আদেশ পান। আদেশ পেয়ে তিনি কি করবেন, কি করেন? আদেশ পেয়ে তিনি কি করেন না, আদেশ পেয়ে সেই বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পেয়ে যেমন লঙ্কা ধ্বংস করেছিল, লঙ্কা ধ্বংসের মতোই কলিঙ্গ দেশ ধ্বংস করাতে ব্রতী হয়। অর্থাৎ হনুমানের দাপটে মঠ অট্টালিকা সমস্ত ভেঙে তছনছ হতে শুরু করে। তারপরে লেখা আছে এখানে তার নাম উল্লেখ করা হয়েছে কেন? তাহলে আদেশ পেয়ে তিনি কি করেন সে কথা বলতে হবে। তারপরে বলতে হবে যে মঠ অট্টালিকা ধ্বংস করে সেটার কথা বলতে হবে। তারপরে লেখা আছে এখানে তার নাম কেন উল্লেখ করা হয়েছে বলে তুমি মনে করো। তাহলে বলতে হবে যে এখানে হনুমানের নাম উল্লেখের কারণ উল্লেখ করা হয়েছে কারণ ভারতীয় পৌরাণিক যে ধারণা অনুসারে যাতে মানে হনুমান বীরত্ব এবং ভক্তির সঙ্গে হনুমানকে তুলনা করা হয়। মহাকাব্য এবং রামায়ণেও দেখি শ্রীরামচন্দ্রের প্রতি গভীর একটা ভক্তি ছিল হনুমানের মধ্যে এবং তারই দাপটে পুরো লঙ্কাপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, তছনছ হয়ে গিয়েছিল। এখানেও পবনপুত্র হিসাবে হনুমানের একটা সুবিধা হলো এটাই যে সে ইচ্ছা করে কি করতে পারে না, ঝড়ের ভয়াবহতা সৃষ্টি করতে পারে। আমরা কলিঙ্গ প্রদেশে যে ঝড়ের ভয়াবহতা দেখতে পাই সেটা তার ক্ষমতা বলে সম্ভব। ফলে এখানে বাতাস, কারণ যে ঝড়ের কথা বলা হয়েছে তাতে বাতাসের সাহায্য প্রয়োজন, আর সে ছিল পবনপুত্র। আর একই ভাবে এখন মানে সেই কারণেই সে কলিঙ্গ দেশে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু করে। লঙ্কার মতোই লঙ্কার ধরো প্রভাব দেখতে পাওয়া যায় এখানেও। তাহলে এই কথাগুলো বলতে হবে যে সেই কারণেই এখানে হনুমানের নাম উল্লেখ করা হয়েছে, সেই দাপটের ভয়াবহতা প্রসঙ্গ উল্লেখ করি। আর তার এক নাম কি? তার এক নাম হলো এখানে মারুতি। হনুমানকে মানে তার যে আরেকটি নাম, সেই আরেকটি নাম হলো তার মারুতি। প্রশ্ন 6 লেখা আছে, দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের পূর্বকথা কি ছিল? পূর্বকথা মানে কি? তোমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটের যে কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি হয়েছিল তার কারণটা কি ছিল? এই প্রশ্নটা তোমাদের এমনিতেও জেনে রাখা জরুরি, কারণ তোমরা তাহলে বুঝতে পারবে যে কেন এখানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির এরকম বর্ণনা করা হয়েছে, কেন দেবী চণ্ডীর এই ক্ষোভ কেন পড়েছিল কলিঙ্গ দেশের ওপর, এবং কলিঙ্গ দেশের প্রজারা কেন পালিয়ে গেছিল কলিঙ্গ দেশ থেকে। এই সমস্ত বিষয়টাই তোমাদের ক্লিয়ার হবে যদি তোমরা জানো যে পূর্ব কথা কি ছিল। তাহলে এখানে প্রথমেই বলতে হবে যে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত যে চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডের কাহিনীতে যেটা পাওয়া যায়, যে মঙ্গল কাব্যগুলোতে একটু দেখতে পাওয়া যায় যে দেবীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে দেবী পূজিত হয় না সেই দেবী পূজা পাচ্ছে। তাহলে সেই গল্পটা হিসাবে সেই আখেটিক খণ্ডে ছিল ধর্মকেতু, মানে দুটি যে গল্প সেটা হলো ধর্মকেতু এবং নিদয়া। এই নিদয়ার পুত্র হয়ে জন্মায় কালকেতু। এই কালকেতু ছিল খুব শিব ভক্ত, সে শিবের পুজো করত, সে কখনোই চণ্ডীর পুজো করতো না। এখন দেবী চণ্ডী তো পূজা পেতে চায়, এখন দেবী চণ্ডীর অনুরোধে কি করে শিব তাকে সেই নীলাম্বরকে, সেটা একটা কারণ ছিল অবশ্যই, সেই নীলাম্বরকে সে অভিশাপ দেয় দিয়ে মর্তে পাঠায়। এবং কালকেতু মর্তে এসে সে ভয়ঙ্কর, মানে কালকেতু ছিল একজন ব্যাধ যে পশু শিকার করতো, মানে শিকারী ছিল। সেই কালকেতুর সঙ্গে ফুল্লরার বিয়ে হয়, তবে তাদের বিয়ে হলেও তাদের সংসারে প্রচণ্ড রকম অভাব ছিল। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল কিন্তু তাদের অভাব ছিল প্রচণ্ড। কালকেতু কি করত? কালকেতু পশু শিকার করত, আর ফুল্লরা কি করত? সেই সমস্ত মাংস এবং পশুর মাংস, চামড়া, এই সমস্ত শিং হাটে বিক্রি করে যা টাকা পয়সা পেত তা দিয়ে তার সংসার চালাতো। আর কালকেতু শিকারে খুবই দক্ষ ছিল।
এবং দেবী এবং সমস্ত বন প্রায় সে শিকার করে করে সমস্ত ফাঁকা মানে সমস্ত পশুরা প্রায় খালি হয়ে যাচ্ছিল। তখন পশুরা দেবী চণ্ডীর কাছে যায় এবং তাদের বলে যে আমাদের বাঁচাতে। এই সময় দেবী চণ্ডী তখন নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে একদিন বলে যে বনের সমস্ত পশুকে একদিন বলে যে লুকিয়ে থাকতে, এবং নিজে কি করে, নিজে একটা স্বর্ণ গধিকা মানে তোমার মানে গোসাপ আর কি, স্বর্ণ গোসাপ, সেই গোসাপের রূপ ধারণ করে কালকেতুর শিকারে যাবার পথে একদিন দাঁড়ায়। তখন শিকারে কিছু অবশেষে কালকেতু মানে সমস্ত জায়গা খুঁজে টুজে এখন কিছু পায় না, তখন সে বাড়ি ফেরার পথে রেগে গিয়ে সেই গোসাপটিকে, সেই স্বর্ণ গধিকাটাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে আসার পরে কি হয় না, বাড়ি নিয়ে আসার পরে সেই স্বর্ণ গধিকা দেবী চণ্ডী অর্থাৎ মানে এটা 16 বছরের, দেবী চণ্ডী তো তখন বোঝা যায়নি, সেই 16 বছরের একটা যুবতীর রূপ ধারণ করে এবং ফুল্লরা তাকে দেখে ভয় পেয়ে যায়, ভাবে যে সে হয়তো তার সতীন। কিন্তু সে তখন বলে, বুঝিয়ে বলে যে না, সে তখন বলে যে আমি তোমাদের বাড়িতে এসেছি তোমাদের দারিদ্র্য দূর করে দেবো, তোমাদের অভাব দূর করে দেবো। কিন্তু মেয়েটাকে তো ভাবে ফুল্লরা যে তার সতীন মতন এসেছে, এবারে সেও মানে ফুল্লরাও তখন খুব রেগে যায়। এরপরে কি হয় যে যখন কালকেতু এবার যখন বাড়িতে আসে কালকেতু, তখন কালকেতুর কাছে ফুল্লরা সেই বিষয়ে অভিযোগ জানায়। তখন কালকেতু কি করে, কালকেতু সেই মেয়েটাকে তীর দিয়ে মারতে যায়, সেই 16 বছরের যুবতীকে। তখন দেবী অর্থাৎ দেবী চণ্ডী নিজের প্রকৃত রূপ ধারণ করে, এবং রূপ ধারণ করবার পরে কালকেতু এবং ফুল্লরা সংশয় দূর হয়ে যায়, এবং দেবী চণ্ডী তখন তাদেরকে 7 ঘড়া ধন দেয়। 7 ঘড়া ধন দেওয়ার পরে কালকেতু তো সেখানে গুজরাট নগর পত্তন ঘটে, রাজা হয় এবং সেখানে গুজরাট নগর পত্তন তৈরি করে। তো কালকেতু তখন রাজা হয়েছিল, কিন্তু কালকেতুর এই গুজরাট নগরের প্রজাদের সংখ্যা খুব কম ছিল, মানে প্রজাদের অভাব ছিল। তখন সে দেবী চণ্ডীকে বলে যে আমার যে রাজ্য তাতে কিছু প্রজা বসতি স্থাপন করতে হবে। এই সময় কি করে, এই সময় দেবী চণ্ডী তখন এর কাছ থেকে মানে দেবী চণ্ডী তখন গঙ্গার কাছে চায়, মানে সাহায্য চেয়ে বলে যে তুমি তাহলে কিছু গুজরাট মানে প্রজাদের আর কি গুজরাটে কিছু কলিঙ্গ নগরে কিছু ঝড় বৃষ্টি করে গুজরাটে যাতে কিছু প্রজাদের নিয়ে যাওয়া হয়। কিন্তু গঙ্গা সে তাতে রাজি হয় না। রাজি না হওয়ার ফলে গঙ্গাকে তোমরা জানো যে চণ্ডীর সতীন ছিল গঙ্গা, তো গঙ্গা রাজি হয় না। তখন গঙ্গা যাতে রাজি না হওয়ার ফলে সে কি করে, সে ইন্দ্রের সাহায্য নেয়, এবং তারপরে সাহায্য নিয়ে কি করে, কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি মানে অবশেষে প্রবল ঝড় বৃষ্টি হয় মেঘ এবং বজ্রের দ্বারা। কলিঙ্গ দেশে তখন প্রবল ঝড় বৃষ্টি হয় এবং কলিঙ্গ দেশের প্রজা অবশেষে এই বন্যা ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তখন তারা গুজরাট নগরে যায়, এবং গুজরাটে গিয়ে তারা বসতি স্থাপন করে, এবং অবশেষে দেবী চণ্ডী পূজা পায়, মানে পূজা তো পেয়েছে। তাহলে এই কথাটাই তোমাদের বলতে হবে যে এখানে তোমাদের যে চণ্ডীমঙ্গল কাব্যের যে আখেটিক খণ্ড, তার থেকেই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির এই নির্দিষ্ট প্রসঙ্গটা, অর্থাৎ ঝড় বৃষ্টি যে কীরকম ভয়াবহ হয়েছিল, যেখান থেকে প্রজারা তাদের গুজরাট নগরে চলে যেতে বাধ্য হয়েছিল, সেই বিষয়টা সম্পূর্ণ বলতে হবে। এবং এগুলো কেন হয়, যে মঙ্গল কাব্যগুলোতেই যে সমস্ত দেবী সাধারণভাবে পূজিত হয় না, এটার অবশ্যই একটা রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যে সময় মঙ্গল কাব্য রচিত হচ্ছে সেই সময় বিশেষত এই সমস্ত মনসা, চণ্ডী এরা পুজো প্রচার পাচ্ছে কাদের সাথে না, তথাকথিত যেভাবে মানে শিব এই সমস্ত মানুষদের সাথেও তারা পুজো পাচ্ছে। তাহলে এইখানে তোমাদের এই প্রসঙ্গটায় সেই পূর্ব কথা হিসাবে তোমরা অবশ্যই জেনে নিলে এটা যে কী কারণে এটা হয়েছিল, এবং প্রত্যেকটা মঙ্গল কাব্যেই হলো দেবীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে, কোনো না কোনো পুজো প্রচারের উদ্দেশ্যে এই গল্পটা থাকে যে কোনো স্বর্গভ্রষ্ট কোনো দেবদেবী, সেই দেবদেবী মর্তে আসছে এবং মর্তে এসে সেই মানে চণ্ডীর পুজো দিচ্ছে বা মনসার পুজো দিচ্ছে, এবং তাদের একটা গল্প কাহিনী থাকে যে কী করে তারা পুজোটা প্রচার করছে। তোমরা বেহুলা লক্ষিন্দরের কথাও হয়তো শুনেছো, তাহলে এখানেও আমরা একটা গল্প পেয়েছি, এখানে চণ্ডীমঙ্গলে একটা গল্প। তাহলে এইটা আপাতত তোমার শেষ হলো আর কি, মানে পূর্ব কথাটা শেষ হলো। তাহলে এটা অবশ্যই চণ্ডীমঙ্গলের মধ্যে, আর বেহুলা লক্ষিন্দর হলো মনসার যখন পুজো প্রচারের উদ্দেশ্যে তখন সেটা বেহুলা লক্ষিন্দরের মধ্যে চলে যায়। তাহলে আপাতত গেল এই প্রশ্নটা। এরপরে যাচ্ছি পরের প্রশ্ন 7 লেখা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো।
কোনো সাহিত্য কাজে নামকরণ অবশ্যই সেই মূল যে রচনার যে মূল বিষয়, সেই মূল বিষয়বস্তুর যে তাৎপর্যটাকে ধরে রাখে, তেমনি যে রচনা করছে তার মনের ভাবকে অনেকটাই ফুটিয়ে তোলে। এখানে কবি মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের যে আখেটিক খণ্ডের অন্তর্গত যে এই কাব্যটি, এই মানে কাব্যটি তো না, কাব্যাংশটা খণ্ড অংশ তোমাদের দেয়া হয়েছে, সেই খণ্ড অংশটির মধ্যে যে একটা নামকরণ, মানে সেই নামটির আংশিক পরিবর্তন ঘটিয়ে নামকরণ করা হয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। কারণ কেন বলা হয়েছে? কারণ শুধুমাত্র গোটা ঘটনাটা তো উল্লেখ নেই, শুধুমাত্র কলিঙ্গ দেশে যে কীরকম ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব দেখতে পাওয়া গেছিলো, কীরকম ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই কথাই বলা হয়েছে। তাহলে সেই কথা প্রসঙ্গে তোমাদের বলতে হবে যে কীরকম ভয়াবহতার কথা, যে ঈশান কোণে মেঘ জমা হওয়া, তারপরে অন্ধকার নেমে আসা, বারে বারে বিদ্যুতের চমকানি, এবং প্রজারা যে ঘরবাড়ি ছেড়ে পালানো, সমস্ত গাছপালা ধুলোয় ঢেকে যাওয়া, 7 দিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে যাওয়া, এই সমস্ত কথা, শস্য নষ্ট হয়ে যাওয়া, বন্যায় সমস্ত শিলাবৃষ্টির তাণ্ডব, জলস্থলের পার্থক্য মুছে যাওয়া, এই সমস্ত কথাগুলো বলে নিয়ে বলতে হবে যে লাস্টে, এবং কেন করা হয়েছিল, যেহেতু এটাকে কালকেতুর বসতি প্রতিষ্ঠার মানে যেহেতু গুজরাটে প্রজা ছিল না, প্রজার সংখ্যা কম ছিল, ওই জন্য কলিঙ্গ দেশ থেকে প্রজা নিয়ে গিয়ে তার জায়গায় সেই গুজরাট নগরে প্রজা প্রতিষ্ঠা করা, এবং সমস্তটাই হয়েছিল কি দেবী চণ্ডীর ইচ্ছায়। এই ঝড় বৃষ্টির যে তুমুল তাণ্ডব হয়েছিল তা দেবী চণ্ডীর ইচ্ছায়। তাহলে সেই কারণেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামকরণটি যথার্থ বা সার্থক হয়ে উঠছে এই প্রসঙ্গকে কেন্দ্র করে, যেহেতু কলিঙ্গ দেশের কথাই এখানে আবর্তিত হয়েছে। কলিঙ্গ দেশের যে ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব এবং তা যে ভয়াবহতা নিয়ে প্রকাশ পেয়েছিল, সেই জন্যই এই নামকরণটি যথার্থ, বিষয়গত এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির ওপর সব ধরনের প্রশ্ন, অর্থাৎ এখানে তো LAQ আলোচনা করলাম, আগেও সমস্ত আলোচনা হয়ে গেছে, তাহলে সব ধরনের প্রশ্নের আলোচনা। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর যখন পড়বে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তখন অর্থগুলো অবশ্যই মন দিয়ে পড়বে, তাহলে উত্তর করা সহজ হয়ে যাবে। ততদিন ভালো করে পড়তে থাকো, আমি চলে আসব নতুন আর একটা ভিডিও নিয়ে, এবং অবশ্যই ততদিন টিউটোপিয়ার সাথে থাকো।